আমার ওর সাথে 2016 সালে অ্যাকচুয়ালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ও আমার ফেসবুক আইডিতে। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। দেন ওর সাথে হাই হ্যালো পর্যন্ত আমাদের কথাটা কন্টিনিউ চলে। প্রথম এই পর্যন্তই ছিল। তারপর ও এসএমএস দিত কেমন আছো, আমি লিখতাম হ্যাঁ ভালো, তুমি কেমন আছো। তো কন্টিনিউ এভাবে কথা বলতে বলতে আমাদের একটা গুড ফ্রেন্ডশিপ মানে আমাদের মধ্যে তৈরি হয়, বন্ডিংটা ভালো যায়। তো তারপর দেখা গেছে আমরা কয়েকদিন পর পর দেখা সাক্ষাৎ বা মিট করতাম, খাওয়া দাওয়া একসাথে ঘুরতাম, খুব ভালো একটা বন্ডিং যায় আমাদের মধ্যে। অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি কিছু প্রবলেম ছিল, ও আমার প্রায় সময় আমার সাথে শেয়ার করতো, ইভেন আমিও করতাম। যেহেতু আমার আম্মা নাই, আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার মা। তো আম্মা মারা যাওয়ার পর ওর সাথে আমার একটা পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে, যেমনি হোক। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সবাই বলি নাই, ও আমার এলাকার মধ্যে আড্ডা মারতো, বিকজ ওরা আমি আগের থেকেই দেখতে পারতাম না। মানে কিছু একটা প্রবলেম ছিল, এটা আমি না বলি তো ভালো। মানে ওরা আমি একদমই দেখতে পারতাম না, এটা আমি ওর এফবিতেও বলছিলাম নক করে, যে তোমার এই কারণে আমি তো তোমার নিয়ে সবসময় ব্যাড হ্যাবিট, সবসময় তোমার এই জিনিসটা নিয়ে আমি তোমার দেখতে পারি না। তো হাসতো। তো যাই হোক, ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়, ভালো একটা সময় যায়, টাইম স্পেন্ড করি। তো এরকম করতে করতে একদিন ও আমার ও হঠাৎ করে বলতেছে ওর প্রোফাইলে, হ্যাঁ ওর প্রোফাইল ঘাটার পর একটা বেবির মানে একটা মেয়ের বাচ্চার ফরওয়ার্ড করা ছবি। তো দেখে আমি বললে এটা কে? তো বলে তুমি জানো না এটা কে? আমি কই না, এটা কে? তো বলে এটা আমার বেবি। তো আমি বিবাহিত সেটা জানতাম, বাট বাচ্চা আছে আমি এফবি থেকে দেখার পর জানি যে ওর একটা বাচ্চা আছে, হ্যাঁ, তো মেয়ে বাচ্চা। তো দেন ওর সাথে কথা হয়, ওটা আমার কাছে ফেটার ছিল না, সে আমার ফ্রেন্ড লাগে, সে বাচ্চা আছে, তারপর বিবাহিত, ওটা তো আমার দেখার বিষয় না, ফ্রেন্ড তো ফ্রেন্ডই। তো ওর সাথে কথা হয় কন্টিনিউ, ও আমার সাথে কথা বলে, ভালো একটা বন্ডিং। তো হঠাৎ হঠাৎ করে না আমার বলে, দোস্ত দেখ না আজকে না তোর ভাবি এই কাজটা করছে। কি করছে? এই যে দেখ, আমার একটা ডিম ভাইজা দেয় না, আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাক্ষণ আমার বাবারে নিয়ে বিজি থাকে, আমার একটু সময় দেয় না। তা আমি বলি, সবসময় যে তুই ভাবে দোষ দেস, তোরও তো কিছু ফল থাকতে পারে, তাহলে তুই তোর গুলো চেঞ্জ কর। তোর কি কি সমস্যা আছে তুই তার সাথে সরাসরি বল, বলে এটারে তুই একটা সলিউশনে আয়। তো এরকম যায় কয়দিন, ঠিক কয়দিন পর আবার সেম প্রবলেম। তখন তো ও বাধ্যতামূলক আমার বলে, দোষ এরকম করে কেমনে থাকুম, এভাবে তো দোষ থাকা যায় না, আমার বোর সাথে আমি কি করুম। আমি কি করবি, সেটা তো আমি দোষ গার্জেন না, তুই তোর বাবা মারে বল, আর তুই তোর শ্বশুর শাশুড়িও বল, বিকজ তারা তোর রিলেটিভ। তাদের ছাড়া তো আর তুই আগে কিছু একটা ডিসিশন নিতে পারবি না। আর আমি তো তোর রিলেটিভ না, আমি তোর ফ্রেন্ড, আমি তোর একটা ভালো মানুষ হিসেবে সলিউশন দিব, তুই অ্যাডজাস্ট কর। আমি এই কথাটাই কন্টিনিউ বলতাম। তো একদিন অনেকদিন যায় এরকম বলি, এই ঠিক এই খারাপ। একদিন আমার বলে, আচ্ছা দোস্ত তোর হলে তুই কি করতি? এই কথাটা আমারে বলেও। আমাকে দোস্ত দেখ, যদি আমার আমার বিষয়ে বলস, আমারটা তো আলাদা, আমি তো আর ম্যারেড না, আমি আনম্যারেড, আমি ওই তোদের মতো সিচুয়েশনে পড়ি নাই। হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে যদি বলস ওইটা আলাদা একটা সাবজেক্ট। দেখা যায় ঝগড়াঝাটি, আবার কন্টিনিউ রিলেশনটা যায়, সবসময় তার এক থাকে না। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা তো আর জানি না, আর তোদের একটা বাচ্চা আছে, তো এই জিনিসটা তোর মাথায় অলওয়েজ রাখতে হইব। তো যাই করিস বুঝা করিস। তো কয়, তুই কি করতি? আমাকে না ভালো লাগলে বাবা বাসা চলে যেতাম, আর কি করুম, ঝগড়া তো রোজ রোজ করা যায় না। তো ও বলে হ্যাঁ ঠিকই বলছস। তো ও এরকম একদিন শুনি ওর মানে ওয়াইফের সাথে এমন ঝগড়া লাগছে, যতটুকু আমি শুনছি। ও বলে ঝগড়া করতে করতে বলে একদম নিচে, মানে একদম বাড়ি থেকে বের হয়ে যায়, এই অবস্থা। বলে আমি আজকে আর বাসায় যাবো না, যা হওয়ার হইব, বাড়িতে যাবো না, রাস্তায় থাকুম, দরকার হইলে আর বাসায় যাব না। তা আমার ফোন দিছে। তা আমি বলে, দোস্ত তুই যেটি কস, তোর তো একটা বেবি আছে, এটা চিন্তা করে হইলো বাসায় চলে যা, এই পাগলামির কোনো মানেই হয় না। কয় এটা কোনো কথা বল, ও আমার সাথে এরকমটা করতে পারে, বউ হিসাবে আমার কোনো সম্মানই দেয় না, আমি যে তার হাজবেন্ড। তাই আমি বলি, শোন, সবসময় খালি তুই হ্যার দোষটা দেখ, তোর দোষটাও দেখ, তুইও তো বদমেজাজি হয়তো বা। হ্যাঁ, কে কারণে এরকম হয়ে গেছে? কয় হ্যাঁ আমি ছেলে, আমি তো করবই, ও মেয়ে মানুষ, ও তো একটু বুঝলে কি হয়। আমাকে সব সময় তো সব মেয়ে মানুষ তো এক না, আর মন মানসিকতা ম্যাচুরিটি এক হয় না, হয়তো বা এখন বুঝতেছে না, এক সময় বুঝবো, অ্যাডজাস্ট কর। তো একদিন এরকম করতে করতে অনেকদিন যায়, যাওয়ার পর একদিন ও বলে কি, না আর সহ্য হচ্ছে না, ওর সাথে আমি থাকুমই না দোষ, একেবারে সত্যি এবার আমি থাকুম না।
তখন আমি ওর বন্ধু হিসাবে দিই, আচ্ছা দোস্ত তুই যদি না থাকোস তাহলে একটা কাজ করতে পারোস, তুই ভালো একটা মেয়ে দেখে তোর ফ্যামিলিরে বল বিয়ে টিয়ে করে নে, ওর ডিভোর্স দিয়ে দে, কিন্তু ডিভোর্সটা তো দিবি কিন্তু সমস্যাটা তো হইব তোর বেবির। আমি এই কথাটা ওরে বলি। কয় অ্যাডজাস্ট না হইলে কি করবো, আমার বাচ্চা আমার কাছে থাকবো, আমি কি করুম কো, আমার তো বনে না। তা আমি আর আচ্ছা ভালো। শান্তা, আমার হ্যাঁ। একটু কিছু প্রশ্ন ছিল হুম। যেটা আমার মনে হয় অনেকে এসএমএস ও করছে। হুম। যে ধরেন আপনি ওই সময় কি পড়াশোনা করতেন? না ভাইয়া, আমি ওই সময় পড়াশোনা করতাম না, আমার মা তো মারা যায় আচ্ছা রিসেন্টলি। আমার মার কারণে আমার পড়ালেখাটা গ্যাপ যাইতে হয়েছে, কারণ আমার মার, আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার 3 বোন, আমার আব্বু আর আমরাই, আর আচ্ছা, কেউ না। আপনি কি সবার বড় বা ছোট? না না, আমি সবার বড়, আমার একটা মেজো আছে আর একটা ছোট বোন আচ্ছা, আছে। আপনি সবার বড়। জি। So, আপনারা 3 বোন আর আপনার কোনো ভাই নেই? না না, আমার আপনার ভাই বাবা, নাই। এই হ্যাঁ, হচ্ছে আমার আপনার আব্বু। ফ্যামিলি হ্যাঁ, আর এটি কি। আমাদের ফ্যামিলি। আচ্ছা, সো ওই সময় কি আপনি কোনো রিলেশনশিপে ছিলেন, মানে কোনো বয়ফ্রেন্ড ও, ছিল আপনার লাইফে? আমি তো ফান করতাম বুঝছেন, আমি একটা দুষ্টু টাইপের, একটা দোষী মেয়ে জি ধরতে পারেন। জি। আমি খুব ফানি, আমি কোনো রিলেশনে সিরিয়াস ছিলাম না। আচ্ছা হ্যাঁ, ফান বলতে হ্যাঁ মজা নিতাম, কিন্তু আমি কখনো কারোর লাইফ নষ্ট করি নাই বা কারোর ড্রিম দেখাই নাই ওকে। বা কোনো সর্বনাশ করিনি। আচ্ছা বাট জাস্ট আমি যখন বুঝতে পারতাম সে আমার প্রতি উইকনেস, আমি বলে দিতাম দেখ দোস্ত, আমি তো তোরে দোষ হিসাবে দেখছি, দ্যাটস ইট। আমি তোরে নিয়ে মানে হাজব্যান্ড ওয়াইফ বলো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, এরকম কিছু না। না, আমি যেটা আপনাকে প্রশ্ন করেছি যে হ্যাঁ। ওই ভদ্রলোক তো ম্যারিড, জি। এবং আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি তার বন্ধু, এবং হ্যাঁ হ্যাঁ বন্ধু ব্যাপারটা বন্ধুত্বই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার লাইফে ওই সময় কি আর কেউ ও ছিল কিনা? না না, আমার লাইফের মধ্যে ও যখন ছিল, হ্যাঁ একজনের সাথে আমি রিলেশনে ছিলাম, এটা জি ঠিক, কিন্তু ওটা জাস্ট আমি ফান, সিরিয়াস না, কারণ আমরা তো আমি তো আগেই বলছি। জি। মানে আপনি আসলে বন্ধুত্ব ব্যাপারটাকে হয়তো মেনটেন করতেন, হ্যাঁ একটা সময় সেটা যদি রিলেশনশিপে চলে যেত আপনি সেখান থেকে বেরিয়ে আসতেন। মানে হ্যাঁ আপনার কথা অনুযায়ী যে হচ্ছে আপনি হয়তো বা অনেক সময় অনেকের সাথেই হ্যাঁ 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 হ্যাঁ। মানে এইটা আপনার দিক থেকে রিলেশনশিপ না, মানে না সিরিয়াস না, রিলেশনশিপ সিরিয়াসলি ছিল। হয়তো আপনি সম্পর্কে জড়িয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। জাস্ট ওটা আমি ফানের দিকে দেখতাম বুঝছেন, সিরিয়াস না। আর আচ্ছা আমি জানি না, আমি কখনো অ্যাটলিস্ট আপনারা বিলিভ করবেন কিনা ভাইয়া, জি। আমি বিয়ের প্রতি সিরিয়াস ছিলাম না। আচ্ছা, মানে আপনার কাছে জীবনটা ছিল খুব ফান, ফানি, হ্যাঁ এবং ফান, সেখানে আপনি হয়তো মাস্তি। কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেনও, হ্যাঁ। কিন্তু সেই সম্পর্কগুলোকে আপনি সিরিয়াসলি নিতেন না। না, সিরিয়াসলি নিতাম আচ্ছা, না। এই অবস্থায় এই মানুষটির সাথে কি আপনার সম্পর্কটা বন্ধুত্বই ছিল? হ্যাঁ, বন্ধুত্ব ছিল, আমি হ্যাঁ আসতেছি। ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়, বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে একটু বেশি হয়ে গেছিল এক সময়। এটা আমি এটলিস্ট অনেস্ট, আমি এখানে আসছি লুকানোর জন্য হ্যাঁ না। তো ধরেন আমি একটা ভুল করে ফেলছি, বিয়ের আগে একটা আমি ভুল করছি, যেটাই হোক সেটা আপনারা বুঝতে পারতেছেন সবাই। মানে আপনি বিয়ের আগে তার সাথে বন্ধুত্ব থাকা অবস্থায় কি হ্যাঁ আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশনে হ্যাঁ, জড়িয়ে পড়েছেন? ফিজিক্যাল একবার, হ্যাঁ আমার সেই ওর সাথে। সম্পর্কটা তখনো প্রেমে পরিণত হয় নাই? না না, তখন প্রেমে পরিণত অলমোস্ট হয়েছে। তাহলে আমি ওই জায়গাটুকু আগে তো হ্যাঁ। শুনতে হবে যে কিভাবে সেটা আচ্ছা প্রেমে আচ্ছা, রূপান্তরিত আমি হলো। বলি। তো ও ওর বউর সাথে থাকবে না। জি হ্যাঁ, তখন ও আমারে একদিন বলে যে আমি বলি ওরে, দেন তুমি বিয়ে করো, মানে কাউরে দেখে, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আচ্ছা তো সেই সময় সে আমারে বলে, মানে তখন আমাকে বলে না, তাৎক্ষণিক কয়েকদিন পর ও আমার সাথে ঘুরতে বের হয়, তখন বলে আমার তো তোরে ভাল লাগে, আমি তো তোর মতো একটা মেয়ে চাই যে আমার সব বুঝে, জানে, যেমনটা আমি চাই আর কি, বুঝছো, মানে স্মার্ট থাকে, মানে আমার যেগুলা বলছে আর জি কি। মেয়ে পড়ানোর জন্য হয়তো বা অনেক ছেলেরা বলছে, আমি জানি না, জি বাট ও আমার যেগুলা বলছে, জি আমার হাসি না দেখলে বলে ওর ভাল লাগে না, আমার চোখ না দেখলে ওর ভাল লাগে না, আমার জি গাল, মানে আমি হাসলে আমার গালটা একটু হয় তো, মানে টোল না, জি মানে ফুলে, এটা ওর ভাল লাগে। মানে আমি বলতাম এটা কোনো কথা, এত কিছু থাকতে তোমার গালে হ্যাঁ আমার হয়, এটা তোমার ভাল লাগে, তো আমি হাসতাম। হ্যাঁ তো এগুলা বলে, তো এগুলা বলতে বলতে আমার ওর প্রতি মানে আমি ইগনোর করা শুরু করি, যখন ও আমার একবার বিয়ের প্রস্তাব দেয় ওকে যে তোরে আমি লাভ করি, তোরে আমি বিয়ে করতে চাই। আচ্ছা তখন আমি ওর সাথে টানা 2 দিন না 3 দিন ওর সাথে কথা টোটালি অফ ছিল আমার। ওকে তারপর ও আমারে ফোন দেয়, তখন আমি বলি আমি একটু ব্যস্ত, মানে ইগনোর করতেছিলাম। তো আমাকে ফোন করে বলে আচ্ছা আজকে আয়, আমি তোর সাথে মজা করছি, বন্ধু বন্ধুর সাথে মজা করে না, পান আচ্ছা করছি, আয় তোর সাথে কথা আছে। আমি বলি দোস্ত আজকে তো বিজি, আজকে না, আমি কাল পরশু আসি। ওকে কয় না, তুই আজকেই আয়। তো যাই আমি, ঘন্টা খানিক পরে মনে হয় ওর সাথে আমি মিট করি, দেন যাই ঘুরি, খাই, তারপরে ও আসি। ওদিন আর সেদিন আর এই টাইপের কথা কখনো বলে নাই। জি তো তার কয়েকদিন পর ও আমার সেম আবার এই প্রশ্নটা করে। জি তো করার পর মানে আমি ওর সাথে মানে কি বললাম, আমি নিজেই মানে বুঝতেছিলাম না। হ্যাঁ, লাইক করতাম, ঠিক আছে, এটা সত্যি কথা, ওর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করতো, এটা জি মিথ্যা কথা, অনেস্ট আমি বলতে পারবো না, এটা অনেস্ট। ভালো লাগা থেকে তো ভালোবাসা হয়, কিন্তু ওরা ভালো লাগতো। আচ্ছা তো
বলি নাই সেদিন, ও আমার কিছু বলে না, আমি বলি না। ওই টাইপের কথা বলার পর আমরা দুজন বাসায় চলে আসি। তো ও আমার ফোন দেয় না। ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? ওর বয়স এখন 32 চলে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। যতটুকু জানি, আমি এতদিন জানতাম ওর 30, ওকে। বাট ওর বাসায় যা জানি ওর 32 চলে। আমার বয়স 70 প্লাস, মানে আমি 27-এর বেশি, হ্যাঁ, 70 plus। 27। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। আর কদিন পর 28 আমি ওকে, কন্টিনিউ ওকে, হয়ে ওকে, যাব। ওকে। তো এটাই তো, মানে ওর সাথে আমার এইগুলা নিয়ে আমার কখনো, মানে এই বয়স নিয়ে কোনো আমি কি জি, করি নাই। জি। তো ওর সাথে কথা বলতে বলতে, মানে ও আমার এই কথা বলার পর হঠাৎ করে আমার সাথে কথা বন্ধ করে দেয়। তো ইভেন আমিও বন্ধ করে দিই, কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করি, ভাইয়া মিস করি, আচ্ছা, প্রচুর মিস করি। প্লাস কান্না করতেছিলাম আচ্ছা। যে একটা মানুষ কন্টিনিউ কথা বলে, এখন আমার সাথে কথা বলে না। ওকে। কি কারণে কথা বলে না? তোর সাথে আমি ওই জিনিসটা ইগনোর করতাম, এই জিনিসটার জন্য কথা বলে না। মানে আপনাকে সে প্রেমের হ্যাঁ প্রপোজাল দিয়েছে, আপনি সেটা একসেপ্ট করেন নাই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য সে আপনার সাথে যোগাযোগ করছে না। যোগাযোগ করছে কিন্তু না। ওই সময় আপনি খুব মিস করছেন তাকে। হ্যাঁ, তার আমি খুব মিস তারপরে করি। কি হলো? তারপরে আমার বোনের নাম্বার দিয়ে, হ্যাঁ। ছোট বোনের নাম্বার দিয়ে ওর ফোন দিই, নিজের নাম্বার দিয়ে দেই নাই। ফোন দেওয়ার পর ও বলে, হ্যাঁ এতদিন পর মনে পড়ছে তাহলে। তা আমি বলি, তুমি তো আমার একটা খবরও নিলা না, একটু জিজ্ঞাসা করলো না বেঁচে আছি না মরে গেছি। তো ও বলে যে না, দেখলাম যে আমার জন্য কি তোমার কোনো ফিল হয় কিনা। আচ্ছা, তা আমি বলি, ফিল হয় কিনা এর মতলব এই যে একটা মানুষ 3-4 দিন ধরে মানুষ ফোন দেয় না, তুমি একটু খবরও নিবা না? কয় না, আমি তো অনেক ট্রাই করলাম, তোমার মনে তো জায়গা করতে পারলাম না। এবার চিন্তা করছি, এবার যদি তুমি মানে ফোন না দাও, আর তোমার সাথে আমি পরে করব, মানে আরো 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 হার্ড করে আমার পরে মানে ও ফোন দিবে, মানে আমার এমন একটা আশ্বাস দিতেছে আর কি। আচ্ছা যাই হোক, তো তখন আমার বলে তুমি কই? আমি বলি আমি তো বাসায়। আসো দেখা করি। আমি কই, না এখনো কি দেখা করবো, আমার শরীরটা ভালো না। ওটা আমি স্ট্রেট বলি, আসলে অসুস্থ ছিলাম, আমার শরীর আসলে অনেক অসুস্থ ছিল, মানে টেনশনও ছিল প্লাস অসুস্থ হয়ে পড়ি। আসো দেখা করি। আমি এখন দেখা কোথায় করবো? আমরা এলাকায় থাকি, একই এলাকায় থাকি, তুমি বের হও আমরা দেখা করি। তো দেন তখন লক্ষ্মীবাজার মহানগরী মহিলা কলেজের গলির মধ্যে, মানে আমরা দুজন যা দেখা করি, ওকে। আমার খেয়াল আছে। তো আমার বলে, আল্লাহ কি হয়েছে তোমার, এই কয়দিনে 3 দিনে এই অবস্থা, 3-4 দিনে এই অবস্থা করে ফেলছো, এমন অসুস্থ হয়ে গেলা? আমি কই হ্যাঁ। তখন না আমি ওর দিকে তাকায়, কেন জানি আমার চোখের মুখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে, আমি জানি না কেন। তখন মানে ওরা দেখে না আমি একটু সুস্থতা ফিল করতেছিলাম, ওকে। মানে একটা প্রশান্তি আছে না, রিল্যাক্স, জি। এমন একটা ফিল করতেছিলাম। তো আমারে কয়, আচ্ছা যাও, আর কোনোদিন এরকম করো না। ও হঠাৎ বলছে, আমি কিছু বলিনি, ও আমারে দেখে মানে ওর হয়তো মায়া জি, লাগছে, জি। বলে আমি আর আচ্ছা এরকম কাজ করব না। আমি কই না, কেন জানি তুমি আমাকে ফোন দাও না, আমি আবার সরল মনে বলে দিছি, আমার না খুব না খারাপ লাগছে, আমি না জানি না কেন। আচ্ছা, এই যে এই কথাগুলো হচ্ছে আপনার পরিচয় থেকে, এই কথাগুলোর মধ্যে মানে কতদিন সময়, মানে আপনাদের এই যে ফেসবুক পরিচয় থেকে এই অবধি? এই অবধি মনে করেন 4-5-6 মাস। 6 মাস। 6 মাস তো তারপর হবে। এই 6 মাস আপনাদের ফোনে টোনে কথা হতো, মাঝে হ্যাঁ, মাঝে দেখা ফোনে হতো? তো কথা হতো, দেখা হতো, মানে ওই যে 3-4 দিন আগে তো একবার আমি করছিলাম খেলাস, আমি তো জি, বললাম জি, স্ট্রেট। তারপরে ও যে ও করলো, জি। ও করার পর আমি আরেকবার মনে হয় করছিলাম, কিন্তু তখন আবার হ্যাঁ, এইগুলো না, বিয়ে হ্যাঁ। নিয়ে কোনো কথা না, একটু ঝগড়া করে মনে আচ্ছা, হয় মানে এই 6 মাসের সম্পর্কটা আমি ধরে নিতে পারি বন্ধুত্বের সম্পর্ক হ্যাঁ ছিল, বন্ধুত্ব প্রথম 6 ছিল। মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আপনি কান্নাকাটি করলেন, তো সে তার সাথে দেখা হলো, তারপরে কি হলো? তারপরে ওই যে কন্টিনিউ আমি কথা বলতেছি, তো তখন আমি বললাম যে দেখো, বলে তুমি এখনো বুঝো না তুমি কি? আমি তো বুঝি না। তা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমারে লাভ করি, তুমি তোমারে করো। আমি মনে হইতেছে আমি করি, কিন্তু এখন কিভাবে কি বলো, আমার ফ্যামিলি তো মানবে না। আর তুমি একটা ম্যারিড পার্সন, তুমি তো বলছো তোমার বউ ছাড়বা, তুমি যদি বউ না ছাড়ো তাহলে তো আমি করবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, প্রেম করে যাবো সারা জীবন, এটা তো সম্ভব না। তাহলে কষ্ট পেলে একবারই আমি এটা বলছি। 3 দিন 4 দিন কষ্ট পাইছি, মরে তো আর যাবো না, এটাও বলছি আমি। তাহলে এক কাজ করি, মুভ অন করি। ওরে বলছি, না আমি তো তোমার ভালোবাসি, আর এমনি আমি আমার বউর সাথে থাকবো না। ও আমার এই ড্রিমটা সবসময় বলছে, এটা কন্টিনিউ বলছে, ও যে ওর বউর সাথে সাথীর সাথে থাকবে না, কন্টিনিউ আমার বলতো। আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে আমাদের ফ্রেন্ডশিপ থেকে এখন বললাম আমরা কাপলস লাভার। তো এরকম করতে করতে আমাদের অনেকটা সময় যায়, ঘোরাফেরা মাস্তি। তো এর মধ্যে দিয়ে আমাদের রিলেশনের মধ্যে দিয়ে, মানে আমি বিয়ের আগের কথা বলতেছি, ওর সাথে আমার একটা ডিপ রিলেশন হয়ে যায়। হ্যাঁ, ভুল আমি করে ফেলি। এখন তো আমার ওর ছাড়া চলেই না, যেহেতু ভুলের জন্য বলা না যায়, ওর তো আমি ভালোবাসতাম, ইভেন বাসি। তা এখন ওরা আমি বলি যে কি তুমি কি আমার সাথে রিলেশনটা কন্টিনিউ রাখবা? তোমার যদি রাখার ইচ্ছা থাকে তাহলে তুমি আমার বিয়ে করো, আর নাহলে ভাই আমার ছেড়ে দাও।
ওকে। কারণ কন্টিনিউ একবার ভুল করছি দেখে তো আর কন্টিনিউ সারা বছর ভুল করতে পারবো না, মোড়ও তো আর যাবো না। রাইট। স্ট্রেট বলছি আমি, ওরে কষ্ট হইলো বাইরে হয়ে যেতে পারতাম। আচ্ছা। তো ও বলে না আমি তোমারে বিয়ে করব। তো এরকম করতে করতে আরো 2-1 মাস যায়। তো যাইতে যাইতে 2016 শেষ, 17 রানিং হয়ে গেল। তো তখন আবার ওর সাথে কথাবার্তা বলতেছি, ভালো একটা বন্ডিং আমাদের, ভালো একটা সম্পর্ক। তো এর মধ্যে দিয়েও আমার দুষ্টামি করে, তোমার তোমার আসো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই। আমি তো ভালো, তা আসো পার্টি সার্টি করি, মানে দুষ্টামি করতেছে। তা আমি সিরিয়াসলি বলি, বাবা যেখানে দিছে বিয়ে করবো, যখন তোর এই মতলব তাহলে আমি করি, সমস্যা কি? ও ফোন দিছে, কয় আমি তো তোমার সাথে মজা করছি বেবি, তুমি কি সত্যি সত্যি সিরিয়াসলি করবা? আমি কি তুমি বলতে পারবা, তাহলে আমি করতে পারবো না কেন? আর আমার তো পিছুটার নাই, একটা ভুল করছি ফাইন, আচ্ছা। একটা ভুল করছি ফাইন, হ্যাঁ ভুল মানুষ করে, হ্যাঁ আমি এটার জন্য গিলটি ফিল, অ্যাটলিস্ট সরি, আল্লাহর কাছে মাপ চাইছি, ভুল করছি আমি, এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি ভুল করছি, আজকে আমি মন থেকে বলতেছি আমি অনেক অনেক সরি। আসলে এই ভুলটা যাতে আর কেউ না করে, ভুল তো মানুষই করে না, তো ভুল করছি। তো ও আমারে মানে আবার রিয়ালাইজ করায় যে আমারে লাভ করে, এরকম কিছু বুঝায়। তারপর এরকম করতে করতে মনে করেন 5-6 মাস চলে যায়, আরো চলে যায়। হ্যাঁ, তো কন্টিনিউ আমাদের রিলেশনটা ভালোই যাচ্ছিল। তো হঠাৎ করে একদিন আমারে বলে কি, আসো আজকে বিয়ে করবো, আমি অলরেডি মানে আসো বিয়ে করব। তো তখন 2017, হ্যাঁ চলে আসে অলরেডি 2017 ডিসেম্বরের 5 তারিখ আমাদের বিয়েটা করলাম। ভাই আরেকটা কথা বলি, দুবার হয়েছে, কেন হয়েছে সেটাও ডিটেলস আমি বলবো। তো বিয়ে করি, তা আমি ওরে জিজ্ঞেস করছিলাম তুমি কি ওরে সবকিছু করছো ঠিকঠাক? ও বলছে হ্যাঁ, ওর সাথে মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাকে ডিভোর্স হ্যাঁ দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি ওরে জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, বলছে ওই ভদ্রলোকের বাচ্চা কয়টা বললেন? ভাইয়া আমি তো একটা বাচ্চা দেখা আচ্ছা, জানি, একটা বাচ্চা জানতেন। হ্যাঁ ওকে। একটা বাচ্চা দেখা ডিভোর্সই হয়ে মানে জানি ডিভোর্স দিছে। তারপর শুনবো আমরা, আমি জাস্ট এইটুকুই হ্যাঁ জানলাম যে একটা বাচ্চা ছিল আপনি জানতেন। হ্যাঁ, একটা মেয়ে ছিল। আচ্ছা, তখন আপনি ডিভোর্স বললেন? হ্যাঁ, ও বলছে ডিভোর্স দিছে। ওকে ওকে। তো আমি ওরে বিলিভ করে মানে বিয়েটা করে ফেলি অলমোস্ট। মজার ঘটনা শুনবেন, যখন আমার কাজী বলে যে বিসমিল্লাহ এরকম মানে কবুল বলো, আমি ওর দিকে তাকায় বলি আমি কি কবুল বলবো? বিকজ বিকজ আমার কোনো এক্সপেরিয়েন্সই ছিল না, আমি তো কখনো বিয়ে করি নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন আমি ও বলে কি তুমি কি পাগল, তুমি কাজের সামনে এগুলো আমারে বলতেছো? কাজী আবার বলে ভাবি আপনি ওরে বলেন কেন, আমি যেটা বলতেছি অ্যাটলিস্ট আমারে বলেন। তা আমি হাসা দিই, তো হাসে, কয় কি তুমি না আমার আগে তো বলবা এগুলা হয়েছে। আমি তো কখনো আসলে জানি না কিভাবে বলতে হয়, আসলে আমি নার্ভাস হয়ে আপনার তো গেছি। আগে বিয়ে হয় না, আপনি কি করে জানবেন? এটা খুব স্বাভাবিক। না স্বাভাবিক, এর জন্য মানে কাজী আমার প্রশ্ন করে, আমি ওরে জিজ্ঞেস করি। ওখানে কে কে ছিলেন আপনারা? ওখানে 2 জন কাজী ছিল, কাজীর সাথে একজন ছিল, কাজী ছিল মানে ফার্স্ট যেটা করি, আর ও ছিল, আমি ছিলাম, আর 2 জন সাক্ষী মেবি কাজী আনাইছে। মানে না আপনাদের পরিবারের বা না আমার বন্ধুদেরও কেউ ছিল না? না আমার ফ্রেন্ড সার্কেলে ছিল না, ওর ফ্রেন্ড সার্কেলও কেউ ছিল না। না না, এটা সত্যি কথা, অনেস্ট। তারপরে কি হলো? বিয়ে হলো। আচ্ছা। বিয়ে হওয়ার পর তো আমার ফিলিংস নাই যে বিয়ে করছি, বুঝেন নাই, কারণ হঠাৎের উপরে সবকিছু। তো আমি বলি চলো তো তোমার বাসায় তুমি যাও, আমার বাসায় আমি যাই, আর ঘুরে কি হইব, বিয়ে তো হয়ে গেছে, মানে আমার কাছে মানে তেমন কিছু না, বিয়ে তো হয়ে গেছে, যাও তোমার বাসায় তুমি যাও, আমার বাসায় আমি যাই, বিকজ আমি তো আর একসাথে থাকতে পারবো না। তো ও বলে আরে বিয়ে করছি এখন ঘুরুম না, চলো কিছু খাই গিয়া। আমি কি ধুর কি খাবা, আজকে আর খাইতে হবে না, চলো জায়গা না। পরে ও আমারে রিস্কা নিল, তারপরে মনে হয় মেবি আমি সর্বপ্রথম ওই হাতি দিল টিসি এগুলা এরিয়া মানে আমি ঘুরলাম, ঘুরে টুরে ও আমারে খাওয়াইছে। হ্যাঁ কিছু খাইলাম, খাওয়া দাওয়া করে তখন যার যার বাসায় চলে গেছি। এই দ্যাটস ইট, এটাই হলো আমাদের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিন এগুলো শেষ। তারপর আমাদের বিয়ের মাসখানিক পর, আচ্ছা এই বিয়েটা অবধি একটু আমি যদি সামারি করি, তো আপনার এই জায়গাটায় আলটিমেটলি এই যে বিয়ে অবধি যে আসলো, বিয়েটা হলো, এই বিয়ের তারাটা আসলে আপনি দিয়েছিলেন? হ্যাঁ, তাই না? যখন আমি ওর বিয়ে তারা তো আগে দিতাম না, আগে ও দিত। আচ্ছা, আমার যখন ওই যে একটা ভুল কাজ করি, মানে আমি যদি বলি সহজ কথা হচ্ছে যে প্রথম দিকে আপনার সাথে যখন প্রেমের সম্পর্কটা গড়ে উঠতেছিল তখন উনি আপনাকে বিয়ে করবে এটা বলতো, আর একটা পর্যায়ে আপনার যখন তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে সেদিন থেকে আপনি তাকে খুব বেশি শুরু করলেন বিয়ে করো, এবং ওই আপনার তার আগে আমি জোর করি নাই ভাইয়া, আমি বলছি যদি তুমি বিয়ে করো আসি, আর যদি দেন বিয়ে না করো মুভ এখান থেকে আমাদের দিয়ান, বিকজ কেউ জানে না হাইট, কিন্তু তোমার সাথে আমি ফ্রেন্ডশিপও রাখতে পারবো না। আচ্ছা, কিন্তু সেই সময় যখন এগুলো বলতেন আপনি তাকে, তখন সে কি বলতো? সে বলতো না আমার তো তোমার ছাড়া চলে না, আমার তো তোমার লাগবে, আমি তো তোমার সাথে থাকতে পারবো না, ওইগুলো আমার বলতো। আচ্ছা, এবং ওই যে আপনার এই ফিজিক্যাল প্রথমবার রিলেশনশিপ থেকে আপনার এই বিয়ে, এইটার মধ্যে কতদিনের সময়?
কতদিন সময় লাগলো এই ডিসিশনে আসতে? এই ডিসিশনে আসতে মিনিমাম 2 মাস। 2 মাস সময় লাগছে। 2 মাস। এবং এই 2 মাস সময় কি আপনার সাথে তার যখন কথা হইতো তখন উনি আর বিয়ের কথা বলতেন নাকি আপনাকেই বলতে হতো? না, উনি বলতো না যে তা না, উনি বলতো। আচ্ছা। উনি বলতো আমাকে একটু সময় দাও, আমার কাছে কোনো সময় নেই, না হলে তুমি এপার না হলে ওপার। বিকজ আমি একটা জিনিস, আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে ভাইয়া, কারণ আমি সবসময় জানতাম ছেলেরা এগুলো করার পর বিয়ে করে না। তা আমার শিওর তো ছিলাম যে আমার বিয়ে করবে না, এতটুকু আমি কনফার্ম ছিলাম। এটা বানিয়ে আমি বলি, তা আমি জানি তুই যখন বিয়ে করবি না তো ভুল করছি, ওকে ফাইন, দ্যাটস ইট, ভুল তো করছি, যা করার করছি, আমি সাইড হয়ে যাই, তুই তোর বোর্ডে ডিভোর্স দিস, তোর যা মন চায় তুই যদি আরেকজনের সাথে যাস চলে যা, কোনো সমস্যা নাই, বাট আমি মুভ করতে পারতাম, সমস্যা নাই। তারপরে বিয়ের দিন ঘোরাঘুরি করে চলে গেলেন। তারপর থেকে শুনি কি হলো? তারপর থেকে ও বলে বিয়ে করছি, এখন আমাদের হানিমুন হইলো না, এটা একটা কথা। তো মানে মজা নিত সবসময়। আমাকে হানিমুন করবা কেমনে, ঢাকডোল পিটায়া করছো যে হানিমুনের শখ দেখো তুমি। তা আমি আবার ওরে শ্বাস মারতাম, তো আমরা ঘুরতে যাবো না, আমি হ্যাঁ পরে, এখন না। তো এরকম করতে করতে আমরা প্ল্যান করি কক্সবাজার যাব। তো আমাদের ফার্স্ট মানে আমরা কক্সবাজার যাই। তো আমার এক কাজিন জানতো, তো কাজিনটা আমি বলে দিই, কারণ একজনের না বললে বাসা থেকে গেলাম বের হওয়াটা আমাদের জন্য অনেকটা। তো আমি বলছি যে ওদের বাসায় থাকুম 2-3 দিন, আসবো না। আমার বাবারে বলছি, আর আমার কাজিনটাও বলে দিছি। কাজিন বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো কাজিনটা বলছিলাম আমাদের সাথে যাবে, তো ওর হাজবেন্ডের জানি কি একটা প্রবলেম হয়, এই জন্য যায় না। ও যেখানে যায় মানে বলে আমাদের সাথেই আছে, বিকজ ও আমাদের সাথে নাই, মানে ফার্স্ট বার। তো ওর সাথে যাই, কক্সবাজার চলে গেলেন। হ্যাঁ, কক্সবাজার চলে গেলাম। তো থাকলাম ভালোই, 3-4 দিন থাকছিলাম, যতটুকু খেয়াল আছে। 4 দিনের বেশিও থাকতে পারি, মানে আমার খেয়াল নাই, 5-6 দিনও হইতে পারে আমার আসলে। এটা বিয়ের কতদিন পরে গেল? এটা বিয়ের মাসখানেক হবে। মাসখানেক হবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই এই জিনিসটা, যে মানে ডিটেলসে না বললেও আপনি আমাকে একটু বলেন যে ওই ভদ্রলোক কি করতেন বা কি করেন? আচ্ছা, উনি একজন বেকার লোক ছিলেন ওই সময়। হ্যাঁ, তারপরও বেকার হইলো, ওনার আয়ের রাস্তা ছিল। ওনার বাবা ওনারে ফ্ল্যাট, মানে যে বাসায় থাকতো ওদের একটা বাড়ি ছিল, এই বাসারও ভাড়া পাইতো প্লাস থাকতো ফ্ল্যাটে। আচ্ছা, মানে বাবার টাকায় চলেন আর কি। হ্যাঁ। এটা কি আপনি বিয়ের আগেও জানতেন? বিয়ের আগে জানতাম একটা বাসা, ভাই ওর কি আছে না আছে ডিটেইলস আমি কিছুই জানতাম না। মানে আপনি যখন একজনের সাথে বিয়ের মতো ডিসিশনে যাচ্ছেন বা প্রেম করছেন, যেটাই করছেন, তো এই লোকটা কি করে, মানে তার আয়ের রোজগার কি বা তার ফ্যামিলি কিভাবে চলে? খালি এতটুকু জানি ওর বাবা সবকিছু দিতেছে, আর অ্যাটলিস্ট ওদের বাড়ির ভাড়া টাড়া পায়, এটা ও আমারে বলছে। মানে আপনি তখনও কিছু এটা ভাবেন না যে আমি এরকম একটা লোককে বিয়ে করতেছি যার নিজের কিছু নাই বা সে নিজে কিছু? না, আমি তো তার টাকা পয়সা দেখে বুয়ে বসি নাই ভাই। আচ্ছা, আমি চাইছি যে আমার বউ হিসাবে সম্মান একসেপ্ট করবো, অ্যাটলিস্ট আমার বাবার বাড়ি আছে, আমার তো ওরকম প্যারা নেই, বাস আমি চাইছি বউ হিসাবে স্বীকৃতি। আচ্ছা, মানে আপনার কাছে কখনো এটা মনে হয় না কি করে দরকার নাই, কি আছে আমার দরকার নেই, সংসার কিভাবে চলে সেটা আপনার? না, এটা জানি ওর আব্বা চালায়, যেহেতু ওদের বাড়ি আছে, ভাড়া টাড়া দিয়ে চলতেছে, ওদের খাওয়ার কষ্ট নাই। মানে আচ্ছা, ওকে, আমি জানি। তারপর গেলেন কক্সবাজারে না? এরপরে 3-4 দিন হানিমুন করলেন, তারপরে ব্যাক করলাম বাসায়। দেন বাসায় ব্যাক করলাম, ব্যাক করার পর ও ফোন দেয় কন্টিনিউ, আমিও ফোন কথা বলি। দেখা গেছে আমাদের মেসেজটা আরো বাইরে গেল, আমাদের মধ্যে সম্পর্কটা আরো বেশি ভালো হয়ে গেছে, কথা হয়। দেখা গেছে অনেক সময় আমি ঘুমাইতাম, আমার একটা বাজে অভ্যাস ছিল কি আমি অনেক ঘুমাই, তো তখন ও ফোন দিত 10 বার 20 বার 30 বার, তখন আমার অনেক মানে ওর হাট করে চিল্লাইতো, হ্যাঁ তোমার কি মানুষকে মানুষ মনে হয় না, ফোন দেই তুমি কি আমারে কুকুর বিলার পাইছো, যা মন চায় তা করবা, তুমি কি আমারে স্বামী হিসাবে? হ্যাঁ, নানা রকম। আমাকে তুমি এমন কথা বলো কেন, তুমি জানো না বাবু আমি ঘুমাই, আমার একটা ফালতু অভ্যাস আছে, আমি ঘুমাইলে কাউরে চিনি, মোবাইলটা সাইলেন্ট করে ঘুমাই, বিকজ আমি ঘুম ভালোবাসি। সবচেয়ে যদি তুমি বলো কারে বেশি ভালোবাসো, আমি বলবো ঘুম ভালোবাসি, কারণ আমার ঘুমাইতে খুব ভালো লাগতো। তাতে গেল সবকিছু ঠিকঠাক। তো কয়েক মাস পর মানে আমি মানে ওর সাথে মানে ঝগড়াঝাটি আবার লাগছিল, কি নিয়ে লাগলো, ও বলে মানে আমি ওরে আগের মতো সময়টা দেই না, এই কথাটা আমার বলে, মানে এটা সিরিয়াস না ফানি। আমি তোমার চাতানোর জন্য দেখে আসো, সবাই তো প্রেম করে সুখী হয়, আজকে তোমার চাতাবো, ওইটা আমার বলে না, পরে ঝগড়ার পরে বলে। তা আমার সাথে ঝগড়া লাগে, কি তোমার আমি সময় দিই না, সারাক্ষণ তো তোমারই সময় দিই। হ্যাঁ, বাসায় যখন থাকি বাসায় তো ফ্যামিলির একটু সময় দিতেই হয়, আর তোমার সাথে তো 24 ঘন্টা আমি কথা বলি না, তুমিও আমার সময় দিতে পারো না, যেহেতু তোমারও বাসায় থাকতে হয়, তুমি খেলো, কত কিছু করো। তো এইভাবে তারপরে পরে বলে তোমার চেতাইলাম, দেখলাম তুমি কি করো। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, ধরেন আপনি তো আপনার বাবার একটা মেয়ে, জি,
এই ভদ্রলোকের একটা মেয়ে আছে, জি তা আপনি যখন এই যে এত কিছু করছেন, তাকে দিয়ে তার প্রথম ওয়াইফকে ডিভোর্স দিবে সেখানে আপনি ইন্সপায়ার করলেন, কারণ তাকে ডিভোর্স না করে আমি প্রশ্নগুলো করবো, তারপর উত্তর দিবেন। তো তাকে ডিভোর্স দিতে হবে যদি আপনাকে বিয়ে করতে হয়। ওই এত কিছুর মাঝখানে তার ওই বাচ্চাটার কথা, কারণ আপনি তো একটা মেয়ে, তার একটা মেয়ে আছে আপনি বলছিলেন, ওই মেয়েটার কথা একবার মাথায় আসে? অবশ্যই আসছে। আমি কখনো বলিনি ও মেয়ের ফালাই দিতে বা ওর বলে যতই ডিভোর্স দিয়ে দেখ, ওর খরচাটা আমি মরতে হইব ভাই, মরবো। আমি চাইছি ওর ওয়াইফের, ওর বাচ্চার যথেষ্ট যা টাকা পয়সা লাগে সবও দিবে, বিকজ একটা মানুষ, শোনেন, একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, কারণ ডিভোর্স যতই দিয়ে দেখ, একটা মেয়ে মানুষ যদি ডিভোর্স হয়ে যায়, বিয়ে করতে একটা সমস্যা হইব, কারণ তার বাচ্চা আছে, বাচ্চার দিকে তাকায় যদি ও বিয়ে না করে, তাহলে পরামর্শ তোর অবশ্যই ডেফিনেটলি দিতে হইব, যে তোর আছে ও দিব না কেন? আমি আমারটা বলিনি, আমি বলছি ওরে দিতে হইব, আমি এটা কোনোদিনও বলি নাই। আর ও যদি বলে, এখন বলে আমি ওর সংসার মাংস আল্লাহর কাছে ঠেকা থাকবো, ওর স্বামী নিজে বলছে, আমি কখনো প্রবলোচনা দিইনি। ওকে, তো তাহলে আপনি এই একটা মেয়ের বাবাকে বিয়ে করেছেন, আমি যদি এইভাবেই বলি, এবং তাকে বিয়ে করার পরে আপনাদের হানিমুন শেষে ঢাকায় ফিরলেন, এবং এরপরে আপনার প্রতি তার একটা অভিযোগ ছিল যে আপনি তাকে সময় দিচ্ছেন না, এরকম একটা অভিযোগ। এই সময় দিচ্ছেন না ব্যাপারটা কেন তার মনে হয়েছে বলে আপনার মনে হয়? কারণ ওই যে আমি ঘুমাইতাম, বুঝছেন, শুধুমাত্র ঘুমের জন্য। আবার তখন থেকে কি হলো উদয় ভাই, আমার মানে সবচেয়ে ভালো ছিল, হঠাৎ করে মনে হয় আমি কনসেপ্ট করি। হ্যাঁ, এটা আমি প্রথমে বুঝতে পারি নাই, যেহেতু কনসেপ্ট করার পর আমি ওরা বলি আমার এরকম এরকম হচ্ছে না, তা আমি কি করব? তেমন কিছু না, এরকম হয়, এরকম হয়, প্রথমে ব্যাপারটা এত সিরিয়াসলি না, এরকম হয়, এটা ব্যাপার না। এটা কি কক্সবাজার থেকে ঘুরে আসার পর? হ্যাঁ, কক্সবাজার থেকে ঘুরে আসার পর এরকম হয়, ব্যাপার না। তো আমি সিরিয়াসলি না নিয়ে মানে বসে থাকি, 1 মাস চলে গেছে, আরেক মাস যাচ্ছে। জি, তখন আমার কাছে কেমন জানি না একটা গড়বড় লাগলো, বমি টমি হচ্ছে, কেমন জানি আমার একটু ভয় লাগছে। তারপর আপনি কনসেপ্ট করলেন? হ্যাঁ, তখন ডক্টরের কাছে যাই, রিপোর্ট আমার কাছে পজিটিভ আসে। হ্যাঁ, তখন তো আমার ভাল লাগে না, তখন তো আমি ডরাই গেছি। আপনার বাসায় তো জানেন না, বাসায় তো জানে না। ওরে বললাম, ও বলে কি তুমি কি চাও? আমি তুমি যেটা বলবা সেটা বলে, আমারও তো এখন না বলে তুই ওরকম না, আমার বুঝাইতেছে আর কি, এগুলোই বুঝাইছে ও আমার জীবন, আর আমি এটাই বোকার মতো করছি, তুমি যেটা মনে করো সেটাই, মানে সব আমার উপরে দিয়ে দিত, ও রাখবো না সেটা আমার আনলিগাল বলতেছে, বাট দোষটা আমার ঘাড়ে দিয়ে দেয়। তো চিন্তা করে দেখলাম আসলে কেউ জানে না, আর এই বেবি হলে আমি কি বলুম, যতই বিয়ে করি বাসায় আমার বাবা জানে না, 2টা শিয়ানা বোন, ওদেরও তো বিয়ে দিতে হবে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে সমস্যা নাই, তেমন কিছুই না, তোমার আমি কিছু ওষুধ দিই, ওগুলা খাও। মানে আপনি বাচ্চাটাকে অ্যাভয়েড করবেন আর কি। হ্যাঁ, ওষুধ দিছে। তারপর ডক্টরের কাছে যাই, যার পর তারা কি করছে আই ডোন্ট নো, মানে আমার ওরকম কষ্ট হয়নি, বিকজ আমার কম ছিল, ওরকম আল্লাহর রহমতে কোনো প্যারা হয়নি, মানে ওটা শেষ, ক্লোজ। ওই সময় আপনার কষ্ট হয়নি? মানে এই আমি শারীরিক কষ্টের কথা বলছি না, মানসিক কষ্ট হলো? তারপর আমি অনেক গিলটি ফিল করি, অনেক কান্না করি, ওরে বলি যে আজকে নিজে হয়ে মানে নিজের বাচ্চা নিজে খাইয়া ফেলছি, এই টাইপের। গত 1 মাস 2 মাস আমার অনেক কষ্ট লাগে, মানে খারাপ লাগে, আসলে আমি তখন ফিল করি, আসলে মাত্র একটা জিনিস আমার মানে আমার আসার আগেই আমি ওটারে মানে এই কাজটা করছি আজকে, আর যার কোনো দোষ নাই, নিজের আত্মসম্মানবোধ বাঁচানোর জন্য যার কোনো দোষ নাই, তার সাথে আমি অন্যায় করছি, এই গিল্টিটাও আমার আছে, এটাও আমি অন্যায় করছি, যেটা আসলে আমি, আল্লাহ যদি আমার মাফ করে ছাড়ার কোনো উপায় নাই, ভুল তো আমিও করছি, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও এটা নিয়ে কোনোদিন গিল্টি ফিল করে না, এটা হয়, এটা ব্যাপার না, ওর কাছে কোনো, আমি যে করছি ওর কাছে কোনো ব্যাপার না, এটা হয়, এটা মেয়েদের হয়, এটা কোনো ব্যাপার না। তারপর কি হলো? তারপর ওর সাথে কথাবার্তা টোটালি আবার কন্টিনিউ, সবকিছু ঠিকঠাক, সবই ভালো যাচ্ছে। তখন আমি ওর একটা জিনিস শুরু হইলো, ড্রিঙ্কস করা, মাঝে মাঝে ড্রিঙ্কস করতো, কিন্তু এরকম ইদানিং যেমন করছে তেমন না, মাঝে মাঝে করতো, যেটা আমার পছন্দ ছিল না। হ্যাঁ, বিয়ের আগে জানতাম যে ওইগুলো মাঝে মাঝে করে, কিন্তু আগে বলে অনেক কন্টিনিউ করতো, যতটুকু আমি শুনছি ওদের ব্যান্ডের মুখে, ফ্রেন্ডরা প্রায় বলতো যে সারা দিন বলে বা রাতে বলে খায়া বলে ঘুরতো,
যেটা একটা ব্যাড হ্যাবিট, এটা ছাড়ানোর জন্য আমি অনেক ট্রাই করছি। পরে আমি একটু একটু পারছি, কিন্তু তারপর একেবারে টোটালি আমি বলবো পারছি, সাকসেস না। কিন্তু ওরে 5 ওয়াক্ত নামাজটা আমি ধরাইতে পারিনি। 4 ওয়াক্ত পড়তো, জুম্মার নামাজ এখনো পড়ে যেটুক জানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিন আমি ওরে পড়াইতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তো ওরে বলতাম যে এগুলা করো না, ডাক্তার তোমার না বলে যে এগুলা করলে তো তোমার সমস্যা, বুঝাইতাম। এই বুঝা ঘুরে ফিরা সেম কাজ করে। তো এই হইলে আমার মনের মধ্যে কষ্ট থাকতো। তো বলতাম না, ওরা বুঝাইতাম যে দেখো এগুলো করো না, একটা সমস্যা হইব। তো কয়েকদিন একবার অসুস্থ হইলো, অসুস্থ হওয়ার পর বললো না আমি তোবা কাটুম, ছাইরা দিমু, এগুলো আর খামো না, ভালো হয়ে যাবো বললো, কমিটমেন্ট দিল। দেওয়ার অনেক দিন গেল, ভালো কয়েকদিন ভালোই ছিল, এরকম দেখলাম ভালোই, ওরকম কিছু না। কিন্তু আবার ঘুরে ফিরে আবার আরেক সমস্যা শুরু হইলো। আরেক সমস্যা কি, ওরে আমি যখন ওই যে আমার বিয়ের ব্যাপারটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা শুরু করি, বুঝছেন, যখন 2.5 বছর না 3 বছর হয়, আমার আসলে গুলাই ফেলছি, এরকম হয়। তখন ওর পর আমার নাম বলবো না, আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি এই জিনিসটা শেয়ার করি যে দোষ, আমি তো একটা অপরাধ করছি দোষ, মানে গিলটি লাগে আসলে, তোদের সাথে চোখ মিলা কথা বলারও পাই না, কি মনে করবি জানি না, আমি অনুতপ্ত, আমার মাফ করে দিস দোষ, আমি তো বিয়ে করছি। আমার বান্ধবী আমার দিকে তাকাই রয়েছে, মস্করা করস না রে, আমাকে না দোষ, সিরিয়াসলি বিয়ে করছি। কারে বিয়ে করছিস? তখন দেখাইলাম, ওর ছবি দেখাইলাম, ওরে করলাম। তারপরে যখন বলছি ও ম্যারিড ছিল, আমার বান্ধবী শকিং, এটা তুই কি করছস, ওর রিয়াক্ট, আমি কি দোষ এখন তো করছি, এখন কি হয়েছে, ও তো ডিভোর্স দিছে। আমি আবার ওরে বলছি ও তো ডিভোর্স দিছে। আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দিছে, ওকে ফাইন, ডিভোর্স নাম্বারটা আমার দেখাইস, ঠিক আছে। ও আমার বলছে তুই বলবি দেখতে চাস। তো এই হইলো আমাদের মধ্যে আবার প্যাচ, আবার ঝগড়া লাগা শুরু। ওরে ফোন দিই, ও মনে হয় মাঠে খেলতেছিল, যতটুকু আমার খেলা আছে। কয় কি হয়েছে, এত ফোন দিতেছো? আমি কই, না শোনো, তোমার সাথে আমার কথা আছে, তোমার খেলা শেষ হইলে আমার একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। তো আমি রেখে দিলাম, ওর খেলা টেলা শেষ হয়েছে, পরে আমার পরে ফোন দিছে। তো ফোন দেওয়ার পর আমার বলে কি হয়েছে, এত ফোন দিছিল, কি হয়েছে, তোমার কোনো সমস্যা? আমি কই সমস্যা না, তুমি যে তোমার বউরে ডিভোর্স দিছো, ডিভোর্স নামাকো। তো উকিলের কাছে, মানে ও বলতেছে উকিলের কাছে। আমি উকিলের কাছে ভালো কথা, আমার ডিভোর্স নামাই না দেখাইবা। তো ও বলে আচ্ছা দেখা মনে। তো এরকম করতে করতে 1-2 মাস কাটাই ফেলে। কয়েকটা রুলস আছে, এগুলা আছে, মানে আমার একটা ভুং ভাং বুঝাইতেছে। পরে একদিন আমার বলে, কয় তোমার সাথে একটা কথা আছে। আমি কই কও। আমার মাফ করে দিবা কও। আমি কহ মাফ করে দিবো কও। আমি না ডিভোর্স দিইনি। তখন আবার আকাশটা ভাঙে পড়লো। মানে আমি কি বললাম, এখন তো আমি বউ, ডিভোর্স দেয় নাই, এখন কি কমো আমি? আমি বলছি তোর ভাত আমি খামো না, তোর লগে আমি আর থাকুম না, তুই একটা চিটার। আমি এই কথা সরাসরি বলছি ওরে, তুই একটা খারাপ, তুই যদি খারাপ না হইতি তুই আমার এইভাবে সর্বনাশটা করতি না, তুই একটা খারাপ, তোর ঘরে না একটা মেয়ে হয়েছে, আমি যে কথাটা বলছিলাম, তুই আসলেই ভালো না। তখন ও আমারে এরকম করি দেখে আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করি, অনেক মানে অনেক খারাপ ব্যবহার করছি, এটা সত্যি কথা। তখন তারপরও আমারে ফোন দেয়, ফোন দেওয়ানোর পর কয়েকদিন ফোন দেয়, বুঝায়, আমি বুঝি না, আমি আমি একই কথা, তুই খারাপ, তুই ভালো না। তো কেমনে কেমনে ও আমার বুঝায়, রিয়ালাইজ করে আমি এবার তালাক দিমুই। তারপরে এই যে আমি উকিলের নামে আসি, ওর একটা উকিল থাকে আলামিন কইরা, তো তারে বুঝাই, যেহেতু জানে আলামিন ভাইরে আমি বলি নাই যে কি ডিটেলস, আমি বলছি ওর বোর্ডে তালাক দেয় না, এই জন্য তালাক দামো, কিন্তু আসল গোমরের খবরটা আমি বলি না, যে আমি আদৌ জানতাম যে ওর তালাক দিচ্ছে, তারপর আমি বিয়ে করছি। হ্যাঁ, ওর কারণে ওর সাথে বলছি, তো কোথায় না এটা কোনো ব্যাপার না। ওরে জিজ্ঞেস করছে, ওই উকিল জিজ্ঞেস করছে যে আপনি কি আসলে বউর সাথে থাকবেন না? না আমি থাকুম না, ওর সাথে থাকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমার অফিসে, আসেন, আইসা তাহলে ডিসকাস করেন, তারপরে একটা সলিউশন দিব। তো আলামিনের অফিসে যাইছে, আমি নিজেই দেখছি, 5 বছরের ছবি, কাবির নামা নিয়ে গেছে, আমি নিজেই দেখছি। তারপর গেছে, ওখানে গেছে, তারপর শুনলাম যে আমি ফোন দিলাম, যে সে বলল তালাক কনফার্ম হয়ে গেছে। তালাকের টাইমে ছিলাম না, এটা সত্যি, কিন্তু তালাকের পেপারও আমার দেখাইছে। এখন না করতেছে, এখন তো কিছু করার নাই, বাট ও আমার দেখাইছে, আমি দেখছি পাসপোর্ট সাইজের ছবি ছিল, ওই ওর বউয়ের একটা মানে হেজাব পর একটা ছবি ছিল, যতটুকু সম্ভব আমার খেয়াল আছে। আচ্ছা যাই হোক, আমি জানি ডিভোর্স এবার হয়ে গেছে। তো 3 মাস পর, যেটা রুলস, ডিভোর্স হইতে সময় লাগে, তো 3 মাস না 4 মাস হয়েছে, আমি তারপর ওরে আবার সেম 2019-এ ডিসেম্বরের 5 তারিখ আবার ওরে বিয়ে করি। জানি এখন ওই ডিভোর্স, ওরে আমি বিয়ে করি। ও বিয়ে করার আগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডিভোর্সের আগে আবার জানতে পারি, মানে কি আর বলবো, ওর বউয়ে আবারও প্রেগনেন্ট।
এটা নিয়ে আমার সাথে তো আবার সেই লেভেলের ঝগড়া, মানে এটা না বললে নয়। মানে ওর সাথে আমার এটা, আমি কান্নাকাটি করে পুরা শেষ, যে এটা তুমি কি করছো, এটা তো তুমি আমার সাথে করতে পারো না। তুমি এর আগে প্রথম একটা বেবি নিলা, হ্যাঁ ওটা জানতাম, কিন্তু এখন তুমি কোন অপরাধে আবার একটা বেবি হইতেছো, তালাক দিবা, দিবা মানে এখনো দাও নাই, দিবা আবার বেবি হইতেছে মানে কি? মানে আমার কনভিন্স করে এটা ভুল হয়ে গেছে, হ্যান ত্যান ভ্যানচ্যান, মানে একটা না একটা বাহানা দিতেছে, এটা ভুল করে ফেলছি বাবু, মাফ করে দাও, ভুল তো মানুষই করে না, এরকম করে আমারে বুঝাইতো। আমি কি, না এটা কি, এটা ভুল না, এটা তুমি কি করছো, এটা তুমি আমার সাথে চিট করছো, তুমি ওদের সাথে জানি না আমার সাথে চিট করতেছো। তো এরকম করার পর ও আমার বুঝেনি তো, হাজবেন্ডরা যেভাবে ওদের পটায় আর কি, হ্যাঁ আমার আবারও পটাইলো, পটায় আমার কনভিন্স করলো যে এবার ও ভালো হয়ে যাবে, এবার ও ভালো হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে, আমার কোনোদিন ছাড়বো না, এটা এবার আমার কমিটমেন্ট করলো। অ্যাটলিস্ট এবার আমার এই বিয়ে করার আগে ও আমার কোরআন শরীফ ধরেও শপথ করছিল, এই যে আমি ভুল করি, আমি ওর এই জিনিসটা আমি ভুল করি, ও কোরআন ধরেও মিথ্যা কথা বলে, আমি ও যদি ধইরা মানে না বলতো, ওরে দিয়া না দেখতাম, মানে আমি বিলিভ করতাম না। আশ্চর্যের কথা হইলো, সবসময় ছবিতে দেখতাম, মুভিতে, যে মানুষ কোরআন ধইরা মিথ্যা কথা বলে, মসজিদ ছুঁয়া বলে, মারে ধইরা বলে, আজকে ওরে ধইরা দেখছি, ও কোরআন শরীফ ধইরা অ্যাটলিস্ট মসজিদ ছুঁয়া, আমি এটা নিজে আমি মরবো, ও ধইরা মিথ্যা কথা বলছে, আমি সাক্ষী। তো তারপর বিয়ে করলাম দ্বিতীয়বার আবার 2019-এ ডিসেম্বরের 5 তারিখে আমার আবার বিয়ে হয়। তো তখন কাবির নামা নিয়ে আমার বান্ধবী মনে করেন ওর সাথে আমার সাথে ঝগড়া, ঝগড়া বলতে কি, আমি বলছি কাবির নামা বলছে যে 5 লাখ করব, আমি বলছি না 5 লাখ না 20 লাখ করবা, যেটা আমি চাইছিলাম, কিন্তু না 20 লাখও করা হয় নাই, 10 লাখ টাকা কাবির নামা করে সেকেন্ড বার, আবার যখন আমি বিয়ে করি আবার ওরে। তো 10 লাখ টাকা কাবিন হওয়ার পর, মানে ওই চাইছে 10 লাখ টাকা হোক, তো আমি করছি, কিন্তু হ্যাঁ আমি চাইছিলাম 20 লাখ টাকা, যেটা আমি বলছিলাম ওরে, করছে 10 লাখ টাকা। তো বিয়ে হয়ে গেছে, শেষ, ওর মতো আমি আমার মতো চলতেছে, লাইফ চলতেছে, ও যেভাবে যেভাবে আমার চাইতো আমি ঘুরতাম যাইতাম, আমার যেভাবে বলতো আমি ওভাবেই চলতাম, ওর উপরে বার্গেনিং করতাম না, ও যেভাবে চাইতো। অ্যাটলিস্ট আমি আপনারা বলি, আমার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত ওর কাছে ছিল, আমার ফেসওয়ার্ড মানে ও ফেসবুক ও অলওয়েজ চালাইতো, মাঝে মাঝে ঢুইকা দেখতো আমার কে কমেন্ট করে বা কেউ আমার টেক্সট করে কিনা, এগুলা নিয়েও আমাদের মধ্যে ঝামেলা হইতো। আমার দেখা গেছে আমার ফ্রেন্ডরা যখন আমারে বলে কেমন আছোস বা কি করস, আমি রিপ্লাই দিতাম, কাটতাম না। এইটারে করতো কি, ও বাড়ায়া অনেক কিছু বানায় আমার নামে বলতো, বলে তুই তো ভালো না, তুই তো এগুলা করস, তোর তো খালি এখন ছেলে দেখলেই চুলকায়, মানে এই টাইপের কথা আর কি, মানে যেমনটা মানে বলে আর কি, অপবাদ দিলে যা হয়। কিছু বলতাম না, আমি বলি আচ্ছা তুমি যদি এগুলা বলো তা আমি কই যাম, আর তুমি যখন মোবাইলে কথা বলো ওয়েটিং থাকে তখন তো আমি কিছু বলি না, কারণ আমি তো ফ্রেন্ডদের সাথে কথা বলি। আমি কই তুমি বললে ফ্রেন্ডের সাথে কথা বলো, আর আমি আমার ফ্রেন্ডদের একটা টেক্সট দিতে পারবো না, কেমন আছে জিজ্ঞেস করতে পারবো না, যে দোস্ত কই কি করস কইতে পারবো না, এটা কি অপরাধ, এটা কি খারাপ? সবারই তো এখন বর্তমান সবাই তো ফেসবুক চালায় না। ওর ফেসবুক পাসওয়ার্ড আমি জানতাম, বিকজ আমি ঢুকতাম না, হাইস গেলে ও একদিন বলাতে না 2 দিন বলাতে ঢুকছি, বিলিভ করেন আমি কখন ওর ফেসবুক পাসওয়ার্ডের মধ্যে ঢুকতাম না, কারণ আমার দরকার পড়ে না। শোনেন, যে খারাপ যত কিছু দিয়ে ঢাইকা রাখি, ও খারাপই হইব, ভালো আর হইব না, এটা আমার সবসময় একটা বিশ্বাস ছিল। কিন্তু মানে ওর সাথে আমি এগুলা নিয়ে বার্গেটিং করতাম না, ও যা বলতো আচ্ছা ঠিক আছে যাও, আর কারোর সাথে কথা বলবো না। আর আমি একটু দুষ্টু প্রকৃতির বলতে কি, ওই যে আমার বোনদের, মানে আমার কিছু কাজিন আছে আমাকে জান বাবু এগুলো বলতো, আমি ওদের, হ্যাঁ আমি ওদের জান বাবু বলতাম, এগুলো হলো আমার কাজিন। এটা আমি ওর সামনেও বলি, কি সবার সামনেই বলতেছি, এটা হলো আমি মজা করতাম, যে আমার নিজের কাজিন ছিল। আর 2-1 জন যারা দুষ্টামি করতো ব্লক দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে ব্লক দিয়ে দিতাম। তো এরকম করতাম, এরকম করতে করতে আমাদের সম্পর্ক এমনি ভালোই যাচ্ছিল। হঠাৎ করে কয়েকদিন পর আমি দেখি ওর ব্যবহারটা একটু অন্য, উগ্র উগ্র ব্যবহার গুলা, খুবই উগ্র উগ্র, মানে খুবই খারাপ ব্যবহার করে। এই যে আমি বিয়ের পর পর, তখন আমার বাসার থেকে বিয়ের জন্য চাপ দেয়। দেখা গেছে আমার আমার বিয়ে হয়ে গেছে, আমার জন্য প্রস্তাব আসে, আমি হাসি কিন্তু বলতে পারি না। এটা আসলে যারা হাইট করে বিয়ে করে তাদের জন্য যে কি একটা লজ্জা, মানে আমার দেখতে আসে, আমার প্রশ্ন করে, এগুলার অ্যান্সার আমার দিতে হয়, কিন্তু কিছু করার নাই। পরে দেখা যায় ওই যে ছেলেদের সাথে কথা বললে বুঝাই, তো ছেলেরা এটারে না করে দেয়, যে মেয়ে পছন্দ হয় না, এটা আমি বলে দিতে বলি, সেটা তারা সেটাই বলে।
এগুলা করছে। তো এরকম করে এখন তার রোজ রোজ এরকম বাহানা করে সবার তো আর বলা যায় না। তো তখন আমার মাথায় একটা প্ল্যান আসলো, আমি ওরা বললাম, আমি কি দেখো এরকম করে লাভ নেই, আমি যেহেতু ম্যাট্রিকটা দেই নাই, তা আমি উন্মুক্ততে ভর্তি হয়ে যাই, তা এখন একটা রিজন পাবো যে পড়াশোনার জন্য বিয়ে করতেছি না। বলে হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি বলছো। তো আমি বললাম যে হ্যাঁ টাকা দিতে পারবো, তো ভর্তি হবো কই, আমি তো জানি না। বলে আচ্ছা তুমি টাকা রেডি করো, আমি তোমার ভর্তি করাই দিই। তো তখন জুবলিতে, ওই জগন্নাথের সাথে জুবলিতে আমার কলেজ গেট বলে, সরি, কলেজ গেটে ও আমারে, ওর কি অন্য একটা ফ্রেন্ড না ভাই লাগে, ওর মাধ্যমে আমি টাকা দিলাম, ও আমার সবকিছু ভর্তি করাই দিল। মানে এটা আমার ফর্মালিটির পড়াশোনা। আমি ভর্তি হইলাম, দেন কন্টিনিউ ক্লাস করব। এখন আমার বলে আই শোন শোন তোর সাথে একটা কথা আছে। আমি হ্যাঁ বল। তুই যে ম্যারেড এটা সবাইরে বলবি কইলাম, তুই যে আনম্যারেড এটা খবরদার স্কুলে যদি আমি শুনুম তোরে ধরে থাপড়াম। আমি কইলাম এখন ওখানে অনেক পরিচিত থাকতে পারে, যেহেতু এলাকার পাশাপাশি থাকি, বলাটা কি ঠিক হইব? না কেন ঠিক হইব না কেন, তুই আমার বউ, তোর সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। ও মানে যেটা বলছে আমি সেটাই করছি, আমি সবাইরে বলছি ও আমার হাজবেন্ড। ইভেন ও মানে মাঝে মাঝে দিয়ে আসতো নিয়ে আসতো, যেটা সত্যি কথা, আমি বলছি সবাইরে বলছি। ও যেভাবে বলছে আমি অ্যাটলিস্ট সেভাবেই করছি, বলছি, আমি সবাইরে বলছি, সবাই জানে, অন্তরারাও জানে ও যে আমার হাজবেন্ড ছিল, আমার ক্লাসমেট গুলা। তারপরে কি, এই যে এইভাবে আমাদের ভালোই ছিল। তারপরে আমার আব্বু হঠাৎ করে, মানে অনেকদিন যাওয়ার পর, মানে আমাদের পরীক্ষা আসছে, পরীক্ষাটা আমি দিচ্ছি, আমার আব্বু ওইটা আমি একটু একটু অসুস্থ, মানে পুরোপুরি হয় নাই, মানে আমি কোনো মতো পরীক্ষাটা মানে দেই, যেহেতু আমার বাবা অসুস্থ, এই নিয়ে দৌড়াদৌড়িতে কন্টিনিউ হয় না। তারপরে দেখা গেছে আমি আর ওখানে যাইলাম না, পরে দেখি রেজাল্ট আমি ফেল করছি, আমার হাসিও পাইছে। তারপরও আমি 3 সাবজেক্টে মনে হয় ফেল করছিলাম, আমার খেলা আছে, আমি কিন্তু তো ডাব্বাই, ফেলই তো করলাম, পড়ি নাই তো পাস করুম কই থেকে, দিয়ে আসছি ফর্মালিটি। তো কয় হারে এত সকালবেলা তোরে নিয়ে গেলাম, তুই লাস্টে আমার রেজাল্ট কি বললো, হ্যাঁ লাড্ডু দিলি, আমি কি এটাই খাও? তো আমিও বলছি এটাই খাও। তো এরকম করে ও বলে কি তাহলে দ্বিতীয় সেমিস্টারটা দে। আমাকে দ্বিতীয় সেমিস্টার দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, হেরেলা দৌড়াদৌড়ি করতেছি, খামাখা পড়া হইব না, টাকাটুকু চলে যাবো, খামাখা আমার শ্রম নষ্ট, কারণ আমি দুইটা একসাথে ক্যারি করতে পারতেছি না, হেনে সংসার সামলাও, এদিকে সকালে স্কুলে যাও, পারতেছি না, আবার তোমার সময় না দিলে তুমিও চিল্লাও, আমি কই যাবো, আমি পারম না, বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে দিলাম, তোর সাথে আবার ভালোই আমার এমনি হইতো। তা আমার বাবা হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ে, বেশি অসুস্থ হওয়ার পরে দেখা গেছে আমি আমার বাবার দিকে ধ্যানটা থাকি, ঠিক আছে, কিন্তু ওর সাথে আমি কন্টিনিউ করলাম, টাচে আছি, কথা বলি। ও কি করলো, মানে 2000, হ্যাঁ 2021 আসে নাই, মানে 20 সাল মানে শেষ হইব ডিসেম্বর লাস্টে, আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আমার বাবার নিয়ে বিজি থাকি, আমি মনে করছি আমার বাবার সাথে সময় দিয়ে দেখে নাকি, কিন্তু ও যেভাবে বলতেছে আমি তো করতেছি, ও আমার যখন ডাকতেছে আমি যাইতেছি, এমন না যে আমি ওরা ইগনোর করতেছি, সবই করতেছি, কিন্তু ওর ব্যবহারটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। ভাই আগের মতো নাই, সে আগের মতো ভালোবাসাটা কই গেল, কন্টিনিউ ফোন দিত, কমে যায়। তারপরে কি করতো, ওর নাম্বার প্রায় ওয়েটিং পাইতাম আমি, তো আমার কাছে কেমন জানি একটা খাটকা লাগতেছে। তার মধ্যে দিয়ে আরেকটা কথা বলা হয়েছে, আমি ফেব্রুয়ারির দিকে মানে 21 সালে ফেব্রুয়ারির দিকে, সরি জানুয়ারির লাস্টের দিকে মেবি, আমার খেয়াল নাই, নানু বাসায় গেছিলাম, ওই আমার নানু বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে, ওই একটা জায়গা ভরবো, ওইটা নিয়ে আমাদের ডিসকাস, আমার আম্মা যেহেতু নাই আমাদেরই তো ডাকতে হইব, তো বোনরা যেহেতু ছোট, আমি বলছি তোরা থাক, তোরা যাইস না, আমি যাই। যাওয়ার পর ওখানে মানে কথাবার্তা হয় মামাদের সাথে, আমি মনে হয় 3 দিন মনে হয় ছিলাম, কিন্তু আমার ওরা সন্দেহ লাগছে, কেন জানি ওরা আমার সন্দেহ লাগছে। ও আমার ফোন দিয়ে বলে বেবি তুমি করলাম কারোর সাথে কোনো কিছু কইরো না, কিন্তু আমার সন্দেহ লাগতেছে ও করতেছে, বাট আমারে বলতেছে কেন জানি, আমি সামহাও আমার কাছে মনে হয়েছে, ভালোবাসি দেখে নাকি আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয়েছে সামথিং ইজ রং। তো তখন আমি একজনের ফোন দেই, নামটা নাই বলি, ভাইয়ের আমি ফোন দেই, ভাইয়া বলে তুমি কিছুই জানো না? আমি না ভাইয়া, আপনার ফ্রেন্ড তো জানি কেমন চেঞ্জ হয়ে গেছে ভাই, আগের মতো নাই ভাই, কারণটা কি? প্রথমটা ডিভোর্স দিছে শুনলাম, আবার এর আগে তো অকারেন্স করছে, একটা বাচ্চা হয়েছে, আমি ভাবছি আরেকটা বাচ্চা হইতেছে কিনা, জিজ্ঞেস করি, না এরকম কিছু আমি শুনি না, আমি জানি না, আদৌ জানি না, কারণ ওর বাসা যায় না, কিভাবে বলবো, কিন্তু তোমার হাজবেন্ড একটা অকারেন্স করতেছে, খালি তুমি আর এটুক বললাম, অকারেন্সটা কি ভাই আমার একটু বলেন, আমি তো আপনার বোন লাগি। বোন তুমি তোমার কি মনে করবো আমি জানি না, তোমার আমি খুবই মায়া করি, তুমি যে আসলে সরল সোজা একটা বোকা মাইয়া, মানে এই কথা স্ট্রেট বলছে, আমি তোমার বললি তোমার জামার মতো এত খারাপ,
মানে বাংলাদেশে একটা মানুষ আছে কিনা আমার জানা নাই। আমি কই ভাই এই কথা কেন বলছেন? কারণ ওই যে কত মাইয়া লাইফ নষ্ট করছে, আমি তোমারে কি কমো। আমাকে কি করছে ভাই? এখন আরেকটার পিছে পড়ছে, বুঝছো, কোন একটা বস্তির। এভাবে বলছে কোন, এর থেকে তোমার বাড়ির কাজের মুও ভালো, এই টাইপের কথা বলছে আমারে। কি হয়েছে ভাই বলবেন? তোমার হাজবেন্ড তো এক ছেলে মেয়ের সাথে ঘুরে ঘুরে কই ঘুরে, কখনটা দিয়া ঘুরতেছে, তুমি দেশে গেছো না, ওর সাথে থাকতেও আছে শুনতেছি। এই হইলো আমার, এই যে জানা হইলো যে ও কারোর সাথে ইনভলভ আছে। তো এখন তো ডাইরেক্ট স্টেট বলা যায় না। ওরা আমি বলি যে আসো বসুন্ধরায় যাই, তোমার সাথে আমার কথা আছে। আমি তো প্রায় বসুন্ধরা যাইতাম, বসুন্ধরা মুভি দেখতাম, খাইতাম, আমার অভ্যাস ছিল। বলে তোমার সাথে আমিও কথা বলবো, কিন্তু এখন না, 2-1 দিন পর। আমাকে 2-1 দিন পর চুরি করছো? আমি স্টেট বলে দিছি, কি চুরি করছো, ক্রাইম করছো, বউর কাছে বলে দাও, নাহলে গেলাম তুমিই ফাঁসবা, বউ তো বই। এইভাবে আমি দুষ্টামি করি না, সিরিয়াসলি বলি। আমি আসলে বুঝতে দিই না, আমি ভিতরে দিয়ে আমি কাবাব হয়ে যাচ্ছি, বাট আমি ওরা বুঝতে দিতেছি না। আমি গেলাম শেষ এদিক দিয়া। হ্যাঁ আমারও তোমার সাথে কথা আছে, মানে সেটা আমি দেশের থেকে আইসা কথা বলতেছি। তো বলে না, তারপরও বলে না। 14 তারিখ চলে আসছে, দেখেন আমি, ওই ভাই আমার বলে দেয় 5 তারিখে, ফেব্রুয়ারির 5 তারিখে 2021 সালে ওই মেয়েরে বিয়ে করে, নাম তানিয়া, শরীয়তপুরে থাকে। আমি বলি যে দিয়ে লাইফটা শুনে থাকে, আমি ওরা বলি ওই মেয়েরা আমি 2বার ডাইকা আমি বুঝাইছি, বোন হিসাবে বুঝাইছি। ও যদি ওর লাইফ নষ্ট করে আমার কিছু করার নাই। আজকে যে কান্নাটা আমি কাঁদতেছি, একদিন ও কান্দুক, এটা আমি চাই না। আর ওর সাথে কন্টাকের মতো বিয়ে হয়েছে আমার, এইভাবে আমি যাই না, বিয়ে বসি নাই, এটা আল্লাহও জানে। আমার ও ড্রিম দেখাইছে যে ও সাথীর সাথে থাকবো না, এগুলা বইলে আমারে বিয়ে করছে। আমি কখনো সামহাও জানতাম না যে তানিয়ারে নিয়ে আসবো লাইফে, সাথীরে রাখবো, তারপর এরকম অকারেন্স করবো। আবার আরেকটা ছেলে হয়েছে ইদানিং, আমি এটাও শকিং, মানে আমি শক। মানে যখন হয় তখন জানতেছি, যখন 8 মাস 7 মাস তখন জানতেছি, এর আগে করলাম আদৌ আমি জানি না। এই হয়েছে ঘটনা। তারপর এখন তার কিছু করার নেই, এখন তো আমি বিয়ে করছি লিগ্যাল ওয়াইফে। আমি জানি দুজন কিসে সাথীর ডিভোর্স। তো আমি যদি এখন কোনো রং করে থাকি, আমি সবার কাছে মাপ চাই। হ্যাঁ আমার একটা ভুল হয়েছে, আমি ওরা বিলিভ করাটা আমার চরম ভুল হয়েছে। কারণ আমার সাথে হয়েছে এটা একটা চিটারিং, ঠিক আছে, ও করছে জাস্ট চিটারিং। তো এই ভুলটা জানি, আমার একটাই কথা, যাতে আমার মতো এরকম ভুলটা আর কেউ না করে। এটাও একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে একটা। হ্যাঁ আমরা একটু আসি শান্তা। হ্যাঁ যেটা হচ্ছে যে যেটা দাঁড়াইলো যে আপনি গেলেন ঢাকার বাইরে নানু বাসায়, তো এর মাঝখানে আপনার যিনি হাজবেন্ড, তিনি আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন বলে আপনার কাছে খবর গেল। জি জি। তারপর আপনি বসুন্ধরা দেখা করার কথা বললেন, ওইখান থেকে আপনি অনেক দূর আগায় গেছেন, ওইখান তারপরে ঘটনাটা কি হলো? তারপরে ঘটনা বলতে, ও আমার সেদিন মানে বাহানা করতেছিল দেখা করব না, কি মতলবে জানি, ঘন্টা 2-1 পর, 2 ঘন্টা না 1.5 ঘন্টা পর ও হাইদা ফোন দিছে, কাশো যাবো। আমি বললাম এই মাত্র বললা তুমি যাবা না, আমি কাপড় না কি জানি ভিজাইছি, তুমি আবার যাবা, তোমার কাপড় চোপড় রাখো, তুমি বাইরাও। আমি আচ্ছা ঠিক আছে, মানে 20 মিনিট সময় দাও, আমি রেডি তো হম। আমি তো এবার বাড়ির সেই টি শার্ট পরে তো আর দৌড় দিতে পারি না, আমি আবার দুষ্টামি করতেছি। আমি মনে মনে করতেছি আল্লাহ জানে কি জানি আজকে হয়, কারণ আমি জানি অকারেন্স তো করেই ফেলছে, আমার তো জানাই ও যে বিয়ে করছে, এটাও আমি জানি। আমি ওরা বলতেছি না, আমি চেয়েছি তুই বল, তুই ক্রাইম করছিস, তুই স্বীকার যা। আচ্ছা চলো, আমি গেছি। যার পর ও আমারে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কই যে শোনো, তুমি যে কি বলবা, তোমার চোখ দেখে আমি বুঝতেছি তুমি কোনো তো ফিল করতেছো, তুমি যা করছো। আমি ওর স্ট্রেট বলছি, কয় আমি যাই করছি তোরে ঠকাইনি। ওর ডায়লগ এই কমন একটা ডায়লগ। আমি কই আচ্ছা আর কি? আমার না এরকম এরকম একজন ইমোশনাল করছে, বলছে আত্মহত্যা করব। দেখেন সেম, আমি না তারে বিয়ে করে ফেলছি। আমি ওর দিকে তাকায় রয়েছি, তাকায় আমার চোখ দিয়ে অটোমেটিক, মানে আমি যতই তাকায় থাকি আমার চোখ দিয়ে পানি বেরোইছে, বুঝছেন, টিস্যু দিয়ে আমি বুঝতেছি, মানে বুঝতে দিতেছি না, আমার অটোমেটিক পদ্মা মেঘনা সমুনা শুরু হয়েছে। আমি তাকায় রয়েছি। তারপরে দেখেন আমি কত স্ট্রং ভাবে ওর সাথে কথা বলি, কারণ ওটা হইলো একটা শপিং মল, ওখানে তো সিনক্রেট করা যাবে না, কারণ হাজার হাজার মানুষ থাকে ওখানে। আমি এদিকে শেষ। আমি বলি এখন তুমি কি চাইতেছো, ওর সাথে থাকবা? আমি স্ট্রেট বলছি, আমি তার বাচ্চা না, তোমার সাথে থাকবা? না জান, আমি তো তোমার লাগে থাকবো। দেখেন কত বড় খারাপ। আমি আমার সাথে থাকতে হলে তো ওরও ডিভোর্স দিতে হইব, বিকজ আমি তো মানুম না।
আমি তো এসব দেখে আসি নাই। তুমি সাথীর সাথে এই কাম করছো, তখন সাথী যে প্রেগনেন্ট ভাই আমি জানি না, পরে জানছি। আপনি তো জানতেন সেটা ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হওয়ার আগেও করলাম একটা বাচ্চা, বললাম না এটা নিয়ে তো আমি কনভেন্স হওয়ার পর মানে অনেক মাপটাপ চাওয়ার পর আচ্ছা মাফ করছি, যা ভুল মানুষই করে। আচ্ছা তোরই তো বাচ্চা, একটা যখন লইছে দুইটা হইলে সমস্যা কি? যা বিয়ে তো করেই ফেলছি, লাইফ তো নষ্ট হয়েই গেছে আমার, আমি এই জন্য স্যাক্রিফাইস। তোর বাচ্চার সাথে তো আমার দুশ্মনী নেই, তোর বাচ্চা তোর থাক, আমার কি? এটা সাথী আর তোদের ব্যাপার, আমার আর কিছু করার নেই। আমি এটা বললাম, মানে মুভ করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আপনি বলেন যে 3 নাম্বারটার কথা বললে, এটা কি ডিভোর্স হয় নাই আসলে ওনার প্রথম? ভাই আমি নিজে দেখছি ভাই, এখন এটা ওরা উকিল আর অমিলা করছে। আমি বললেন শোনেন, এতটা বোকা না, প্রথমটা হয় না এটা ঠিক, কিন্তু 2.5 বছর আগে যেটা করছে ডিভোর্স হয়েছে, এখন ওরা উকিলটা তো বুঝে। আমি আপনাকে প্রশ্ন করছি যে সেদিন তারপর যখন আপনি এইটার প্রশ্ন নিশ্চয়ই করেছেন, তো জানলেন যখন, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে সে বললো যে সে আরেকটা বিয়ে করে ফেলছে আপনাকে, কিন্তু সে আবার আপনার সাথে থাকতে চায়, আপনি তখন বললেন যে সেটাও ডিভোর্স দিতে হবে। তখন সে কি বললো? সে ডিভোর্স দিছে, তার সাথে আমি রাঙামাটি যাই। আমি আপনারে বলি না, আমি তৃতীয় বিয়ের কথা বলতেছি। তৃতীয় বিয়ের পরেই তো শোনেন, জি ফেব্রুয়ারির 5 তারিখে ওরে বিয়ে করে। আমি আপনার মানে আমি সব বলে দিই, 5 তারিখে বিয়ে করে। ইভেন ওইটা তানিয়া জানে না, তানির অগোচরে আমি 8,000 টাকা দিই উকিল দে, ওই উকিল দে ও আমার থেকে নেয়। আল্লাহ উকিল দে কয় টাকা দিচ্ছে আমার খেয়াল নাই, 8,000 নাহলে 7,000 দিই আমি জানি না, আমি 8,000 টাকা আমার নিজের টাকা দিচ্ছি। 8,000 টাকা দেওয়ার পর ওই আমার সামনে ওই মেয়েরে তালাক দিছে, ওই 3 নাম্বারটা ওটা আমার সামনে তালাক 3বার দিয়া সাইন দিছে। ওই যে কাজী তালাক দিছে, ওই তালাক নিজে বলছে এর আগে তো আপনি আরেকবার তালাক দিছেন, তাহলে এটা আমি শিওর হইলাম তো এটা চিট তালাক ছিল না, সাথীরও তালাক দিছে। দেখেন আপনি হিসাবটা দেখেন। দ্বিতীয়বার যখন আমি বিয়ে করি 2019 এর কয়েক মাস আগে এই মেয়েরা তালাক দিছে, তাহলে লিগ্যাল ওয়াইফ তো আমি, এটা তো আমি বলতেই পারি। আপনার সাথে কথা বলার পরে তিনি যাকে বিয়ে করেছিলেন তৃতীয়বার তাকে তালাক দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে কাগজে কলমে, কিন্তু কন্টিনিউ অকারেন্স করেই যাচ্ছে। তারপরে কি হলো? তারপর ওরা রুম নিয়ে দিছে, নদীর নাবানা টাওয়ারে, ওখানে রুম দিয়ে দিছে। আমি এগুলো পুরো পাইছি তো, ওখানে যাচ্ছে ও, যাচ্ছে ও, গেলে কি করে জানেন, মোবাইলটা অফ করে দেয়, আর বুঝায় ওর বাসায় নেট থাকে না। আমি তো এত বোকা না, আমি তো ওর প্রথম বউর মতো না যে আমার হাজবেন্ড জাহান নামে চলে যাক, টাকা হইলে হইলো। আমার তো টাকার দরকার না, আমার তো ওর দরকার ছিল। আমার কাছে ওর টাকার দরকার ছিল না। ইভেন সত্যি আমার যদি টাকার দরকার ছিল তাহলে তো এই যে 3 নাম্বার অকারেন্স করলে আমি তখনই কেস করে 10 লাখ টাকার মামলা দিতে পারি, তখন আমার মোহরানার টাকা এমনি খারাপ, ওর পিছনে আমি কেন টাকা দিব? তো যাই হোক, এখন ওই মেয়েরাও তালাক দিল আমার সামনে, দেখেন বুঝে তালাক দিল, কিন্তু ওর সাথে কন্টিনিউ আছে রিলেশন। কাছে গেল, তারপরে কি হইলো আমার সাথে এখন ইসে যাইবো। আমি বলতেছি মানে আমার সাথে তো আন্ডারস্ট্যান্ডিং খুবই খারাপ, এখন ওরা তালাক দিব, মানে তখন তালাকটা দেয়নি, তখন আমি যাবো কক্সবাজার। তো কক্সবাজার গেলাম। এবার কক্সবাজার যাওয়ার প্ল্যান ওর ছিল, টাকা ভাঙছি আমি। মজার ঘটনা শুনেন, কি আমার কিভাবে চুনা লাগাইছে শোনেন। কক্সবাজার যাইবো, এখন ওর কাছে টাকা নাই, মানে ও বলে কি আমাকে হালত দাও। আমি হ্যাঁ তোমার তো হালত দিতে দিতে আমি এমটি হয়ে যাচ্ছে, আমার অ্যাকাউন্টে তো অনেক টাকা, বুঝো নাই, তুমি ধাক্কা দিবার পারিব, মানে আমি দুষ্টামি করতাম আর কি। তো কক্সবাজার যাই, 3 দিন না 2 দিন থাকা হয় ওখানে। তারপরে আমার বান্দরবন না জানি যার না সরি হ্যাঁ বান্দরবনই মনে হয় আমরা যাই। আমার প্ল্যান ছিল বান্দরবন থাকবো, কক্সবাজার থাকবো না, কিন্তু কক্সবাজার আগে যেহেতু যাওয়া হয় তারপর বান্দরবন যাই, ওখানে 3 দিন থেকে তারপর মনে বান্দরবন 2 দিন মনে হয় থাকা হয়েছিল, 2 দিন, হ্যাঁ 2 দিনই মনে হয় থাকা হয়েছিল। তারপর আমরা ঢাকা ব্যাক করে ওর ফ্রেন্ডে নিয়ে যায়, টোটালি খরচ আমার, বুঝছেন। ওর আমার না খুব জানতে ছিল এই ভদ্রলোকের ফ্যামিলিতে কে কে আছে, মানে ফ্যামিলিতে আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয়ে গেছে অলরেডি, আর ওর আম্মু, ওর ভাইরা, 4 ভাই। এই যে আপনার সাথে এখানে ওখানে যায় বা কিছু, মানে ওনার লাইফে যে এত ঘটনা, মানে আপনার যে তার ওয়াইফ, এই ব্যাপারে তার ফ্যামিলি জানতো? একটু আলাপ পাইছে, ওই যে বলে না তাল হইলে তিল হয়, বিয়েটা করলাম লুকানো হাইট করা যায় না। এই ঘটনা ওর বাড়ি পর্যন্ত গেছে, আমার শ্বশুর যে মারা গেছে ইভেন শ্বশুরের কানেও গেছে, কিন্তু ও স্বীকার যাইতো না, হাইট করে রাখতে। আমি নিজেও তো স্বীকার যাইতাম না, আমার বাসাও তো বলতো কি রে তুই মানে বিয়ে করছিস। আসলে বিয়ের কথাটা আমরা যতই হাইট করি একদিন না একদিন ফ্লাশ হয়, আর কোর্টে যেহেতু অনেকে যায়, একজনের সাথে আমাদের তো অনেক পরিচিত মানুষ আছে, তো এই কথা। আপনি যখন এই যে উনি তৃতীয় বিয়েটা করলো, এই যে আমার আকাশটা ভেঙে পড়লো, এই অশান্তি আমার শুরু। তখন কি আপনি তার ফ্যামিলিতে যোগাযোগ করার চেষ্টা করেন না? আমি চাইছি ও ভালো হয়ে যাক, ভালো যদি হয়ে যায়, ওর বাচ্চাগুলো আছে, যেহেতু 2টা বেবি আছে, আমার কথাটা বলছেন, এটা আমি হাইড করতে চাই সেই কারণে। মানুষ বলতেই ভুল করে, হাজবেন্ড ভুল করছে, কিন্তু ও তো ভুল করে না। আমি তো এবার বলছি তুই পাপ করছস, তুই ভুল করস না, এবার তুই পাপ করছস, সাথীর যে যেটা করছস, কারণ ওটা তুই ডিভোর্স দাস না, 2টা বেবি হয়ে গেছে, ওটা মাফ। আমি ওটার আর মনে রাখি নাই, কথাটা বুঝেন। কিন্তু যখন আমি জানলাম ডিভোর্স হওয়ার পর যে পোলাটা হয়েছে, তখন আমি কি বললাম বলেন, তুই ডিভোর্সও দিছিস, আবার পোলাও হয়েছে, তুই তো একটা খারাপ। আর ও বলতেছে ডিভোর্স দেই নেই, তো
ডিভোর্স যদি নাই দিতি তাহলে তো তুই তানিয়ার ডিভোর্সটা দিলে আমি নিজ নগে ওই কাজী সহ বললো এর আগে ওই তালাক দিছে, তালাক দেওয়ার অভ্যাস, তার মানে ঠিক কি? আছে, আমাদের দর্শক আসলে একটু কনফিউজ হয়ে যাবে, মানে এখানে অনেকবার আসলে অনেকগুলো নাম চলে আসছে, মানে উনি তো উনার লাইফে তো অনেকগুলো বিয়ে দেখতে পাচ্ছি। তো এখন যেটা হচ্ছে আপনারা চলে গেলেন ঢাকার বাইরে, সেখানে এই যে ঘুরে টুরে আসলেন, তারপরে কি হলো? তারপরে ওর সাথে আবার কি হয়েছে শোনেন, ও মোবাইল থুয়ে যেত বাসায়, মানে বুঝাই তো ওর ফ্রেন্ডের নাম্বার দিয়ে কন্টিনিউ কথা বলতো ওই মেয়ের সাথে, ওগুলো আমি জানি জানেন। বাসার মধ্যে বসে মানে রুমের মধ্যে বান্দরবনে এগুলো হইতো, আমি কাঁদতাম। আমার স্বামী যে চেঞ্জ হয়ে গেছে এটা তো বুঝতে পারে, যে কোনো মেয়ে বুঝতে পারে যে তার হাজবেন্ড চেঞ্জ হয়ে গেছে। আর মজার ঘটনা হয়েছে, ও ওই মেয়ের জন্য চন্দনের গুঁড়া, আমি যে সাবানগুলা যেগুলো প্রোডাক্ট পছন্দ করতাম, যেগুলো আমি মানে মেকআপ আমি যেগুলো লাইক করতাম দেন, এগুলো বুঝছেন ওই সাথীর কথা বলে বলে বেশি বেশি নিতেছে। আমি তো জানি সাথী এত সাজেন না। সাথীর কথা কিভাবে বলছে? ওর সাথে না ডিভোর্স হয়েছে? ডিভোর্স হলে কি বাচ্চার কারণে একই বাসায় তো থাকতেছে। ও আচ্ছা, হ্যাঁ রুম তো বুঝাইছে আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা যদি থাকতো ভাই আমারে দেখাইছে আলাদা, ঠিক আছে তো তো থাকতেছে ওর সাথে, আমি তো বুঝতেছি মানে ও চিট করতেছে, মানে ও দিতেছে তালাক, মানে ও মানে আমাদের বুঝাইতেছে, মানে আমার বোকা বুঝে না, আমারে সবচেয়ে চরম ঠকাইছে। আপনি তো আসলে অনেক বোকা, অনেক ঠকাইছে বুঝছেন। তারপরে কি হইলো? তারপরে আর কি হইব, এই যে তানিয়ার সাথে ইনভলভ, তাহলে বোঝেন আমি বলছি এক কথা, সাথী না খারাপ, তুই আমারে বিয়ে করছিস, তা আমি তো কি করছি যে তুই তানিয়ারে বিয়ে করছিস, এটার আনসার দে, ওইটার আনসার পাই না, আমি তোর চরিত্র খারাপ। আমি তো গালাগালি করছি, যেটা রাব্বি আমিও করছি, ও আমার মায়েরা নাক ফাটাই দিছিল, হাতির জিলে নিয়ে উড়কে দুর্গে মারছে, আমি 9 মাস ধরে ওর শোষণ ভোগ করতেছি ভাই, আমার অনেক মারছে ভাই। কেন মারছে? যে আমি বলতাম যে ওই মেয়ের সাথে তুই কথা কস, এটি আমার অপরাধ, তুই সাথের কাছে থাক, যে আমি সাথে যদি সতীনের ভাত খাইতে হয়, ভুল তো করছি, তুই খারাপ, আমি এটা বুঝতে পারতেছি, সাথের দোষ নাই। এই আজকে আমি যেখানে বলতে আসছি এটা হলো আমার ভুলেরটা, আমার কারণ আমার ভুলের কারণ তো আমি সাথীর দিতে পারি না। দেখেন তার মধ্যে সাথীর যখন বাচ্চাটা হয় তখন ওর কাছে সিজারের টাকা নাই, 60,000 টাকা আমার কাছে থেকে নেয়, এটা আমি বাসাও বলে আসছি, কারণ তুমি আমার রাতের বেলা 3টা বাজে 2:30 বাজে বাসায় যায় সিনকেট করবো, আমি হলাম একটা স্থানীয় একটা মেয়ে, তোর এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল না? আমার যে এতটা বছর, 5টা 7টা বছর তোরে সময় দিলাম, মানুষটা একটা মানবতা থাকে ওর মধ্যে নাই। ও কি করলো, রাতের বেলা যায় সবার সামনে প্রকাশ্যে ভরা মজলিসে, বাসায় আব্বু ঘুমাইছিল, যা বলছে যে আপনার মেয়ে আমারে ব্ল্যাকমেল করে, আমি তো তারে বিয়ে করি নাই, ও তো কাবির নামে আগে থেকে ফেরে টেরে ফেলছে, বিয়ে করি নাই, আপনার মেয়ে আমার ব্ল্যাকমেল করে, ও আমার কোনো ওয়াইফ না। আচ্ছা গেল, তখন আমি কিছু বলি না, আমি সাথীরা মোবাইল বাইর করে দেখে যাচ্ছি, কারণ আমার কাছে তো নাই, ও তো ছিড়া ফেলাইছে আগে, আমি তো এটা বুঝে ফেলাইছি কাবির নামা ছিড়া ফেলাইছে, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি করে রাখছিলাম কোড নাম্বার, বিয়ের কোড নাম্বারটা, এই যে এত বছর পর দ্বিতীয় কোড নাম্বারটা আমি রেখে দিছিলাম, ওরে বলি না, এটা হাইড করে আমি আলাদা রেখে দিছিলাম, এটি আমার কাজে আসছে, তো ওটা দিয়ে আমি বাইর করি। ওই যে বলে না সময় খারাপ হলে 500 টাকা জিনিস 3,000 টাকা দিয়ে বাইর করতে হয়, এই হচ্ছে ঘটনা। আমি ওই করি, কাবির নামা বাইর করি, কাবির নামা বাইর করে মনে করেন কপি করি, কপি করার পর মনে করেন আমার বাসায় একটা দেখাই, বাসায় দেখার পর আমার বাবা আমার রাতে 4টা বাজে জুতা দিয়ে পিটেছে, যেদিন ওরা গেছে, ওরা যাওয়ানোর পর, কারণ অনেক চিল্লাচিল্লি করছে, এখন আমার চাচিরা পর্যন্ত আমার ঠাস মানে যে তোর কি কারণে তোরে তালাক দিতেছে, তোর কি নেচার খারাপ, মানে এক একজন এক এক কথা বলতেছে, যেটা আমি ইনএক্সপেক্ট, মানে আমি আপনার কি বলবো, আমি এত কাঁদছি এখন আমার চোখ দিয়ে পানি বেরোয় না। তো এখন সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা এখন আমি এই যে 3 নাম্বারটা বলার পর বড়টাও জানছে, বড়টা আমার কাছে বলে, মানে ও মানে কোনো কিছুই দিবে না বুঝছেন, মোহরানার টাকাও দিতে চায় না, ও আমার বলে মিটমাট কি, আমার টাকা আমারে 2 লাখ টাকা দিয়ে আমার মিটমাট করানোর কথা বলে। ঠিক আছে, এতদিন বলছে 5 লাখ, এখন ওদের কাছে টাকা নাই, 2 লাখ, তা আমার টাকা দিয়ে আমার তালাক দেওয়াবি, এটা কি একসেপ্ট করা যায়? আমার তালাক দিবি, কারণটা কি? আমি এটা বলছি, সাথে তুমি আমার মাইনা নাও, আমি যেহেতু তোমার মাইনা নিতেছি, তুমি আমার মাইনা নিবা কে? তোমার জামাই দোষ করছে, তুমি তোমার জামাই থাকতে পারবা, তুমি আমার মাইনা নিবা না কি লাগে? আমি তো স্বীকৃতি চাইছি, আমি তো টাকা চাইনি, বলে আসছি। আর তৃতীয় ওয়াইফের সাথে তো ছুটে আছে, এই 3 দিন ধরে ও মনে করে আমি জানি না ওই সাথে আছে, আর ওর প্রথম বউটা বুঝাইছে বোকা, এই ঘটনাটা আমি আজকে আপনার কাছে বলি, ও তৃতীয় বউর সাথে এখন আছে, আমি বলবো না কই আছে সেটাও আমি জানি আছে, আর বাসায় বলছে আমি ওর নামে কেস করছি। মজার ঘটনা হলো সাথীও কিরকম বোকা, ও বিলিভ করতেছে আমি কেস করছি, আমি যদি কেস করতাম বাসায় থাকতে পারে, ও ঘুরতে পারে। আচ্ছা, আর এখন ও বলতেছে উল্টা, আমার বোনদের কাছে, আমার বোনদের মানে বলে আমার নামে কেস করবো। আচ্ছা বলেন আমি কি ব্যাপারে কেস করবে? আমি জানি না, আমার নামে চিটারিং কেস দিব, মানে মিথ্যা মামলা যেগুলো বলে আর কি, এগুলো করবে আর কি, আমার এইভাবে থ্রেট দিতেছে, এলা জানি না আদৌ দিছে কিনা, আই ডোন্ট নো আদৌ দিছে কিনা আমি জানি না। অলরাইট, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এবং প্রতি পর্বে আমি যেটা করি, আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এবং আমার কিছু প্রশ্ন থাকে আর কি আমার গেস্টের কাছে, তো আপনাকে এখন ঝটপট কিছু প্রশ্ন করবো, আপনি সেগুলো উত্তর দিবেন। আজকে যে এই সিটে এসে বসছেন, আপনাকে এই যে গল্পটা বলতে হচ্ছে, এটার জন্য দায়ী কে? আমি নিজে।
আপনি একটি জিনিস কি বিশ্বাস করেন যে আসলে মানুষ যা করে জীবনে কোনো না কোনো পর্যায়ে তার সাথে সেটা রিপিট হয়, এবং আপনার জীবনে কি সেটা আপনি দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। কিভাবে দেখলেন একটু বলেন? কারণ আমি এখন যেটাই পপুলার হোক আর যাই হোক, আমি ভুল করছি না জাস্টিফাই না করে ও বলছে ও ওর বলে ছাড়বো, আমি ওটা বিশ্বাস করে ওরা ভালোবাসছি, ঠকছি না, ওর সাথে যা করছি সেম। কিন্তু আমি তারপরও স্যাক্রিফাইস করার চেষ্টা করছি, যেহেতু একটা ভুল করছি। আমি না হলে দেখেন কোন সতীন আছে যে তার সতীনের ডেলিভারি হইব, যাই না তার টাকা হালত না, আমি এইটা শান্তা আমি আপনার কথা বুঝতে পারছি। আমি আসলে প্রশ্নটা যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আপনি এই জিনিসটা রিয়েলাইজ করছেন কিনা যে আপনি কোনো একটা সময় কারো একটা সংসার ভাঙার পিছনে কারণ ছিলেন। আজকে আপনার নামে সে তানিয়া হোক আর XYZ অবশ্যই আবার ঠিক আপনার সংসারটাই ভাবে, তার মানে আপনার মতো যারা আছেন, যারা ধরেন পরকীয়া, এটা তো একটা পরকীয়াই, মানে আমি আপনার একটা কথা বলি, এখানে আমি তানিয়ার দোষ দিব কিনা আদৌ আমি কথা বলেন, মেন দোষটা তো ওর রে বাবা, ভুগতেছি তো আমরা সবাই। আপনি ভুগতেছেন বা আপনারা ভুগতেছেন, কিন্তু আপনারা কি মনে হয় না যে নিজেদের দোষে ভুগতেছেন? অবশ্যই। আমি যদি উনার প্রথম ওয়াইফের কথা বাদ দেই, তারপর থেকে যে সিরিয়ালে যে দুইজনের নাম আসছে, এই দুজনকেই কিন্তু যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মানুষ বলবে যে আপনি আপনার লাইফটাকে কঠিন করে ফেলছেন। অবশ্যই। মানে আপনি প্রথমত জানতেন যে তিনি ম্যারিড, এরপরে আপনি বন্ধুত্ব যে কারোর সাথে হতে পারে, সেটা আপনার ছোট বয়সে কারোর সাথে হতে পারে, তার আপনার চেয়ে বয়সে বড় কারোর সাথে হতে পারে, কিন্তু যখন সেটা সম্পর্কে জড়াবে সেই জায়গাটায় কি তখন আপনি নিজে একটা আনম্যারিড পার্সন হয়ে আপনি একটা ম্যারিড পার্সনের সাথে রিলেশনশিপে জড়িয়েছেন, যখন এই ডিসিশনটা আপনি নিছেন, তখন কি আপনি আপনার মনে হয় না যে এটা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল? তখন তো আসলে মানুষ প্রেমে থাকলে অন্ধ থাকে না ভাই, তখন ব্রেন কাজ করে না, কিন্তু ওই যে সাময়িক সময় যে ব্রেন কাজ করে না, যখন আমার ভুলটা হয়েছে কোন জায়গায় আমি আপনাকে বলি, যখন আমি দ্বিতীয়বার বিয়েটা না করে যদি আমি ওটা কাট আপটা দিতাম, ওটাই আমার জন্য রাইট ডিসিশন ছিল। সেটা তো হচ্ছে যে অল্পের উপরে বেঁচে চাইতেন আর কি। হ্যাঁ, আমি সবচেয়ে চরম বোকামি করছি, দ্বিতীয় অপশন করে এরকম করে সবকিছু হাইড করাটা। মানে আমি চাইছি সাথী অব্দি না যাক, সাথী যাতে ভালো থাকে। ইভেন আমি একটা ভুল করছি, আমি করলাম ওর বাচ্চাদের জন্য করছি এটা। আপনি বলবেন সাথীর জন্য না, করছি ওর বাচ্চাদের জন্য, বিকজ আমি ওর বাচ্চাদের ভালোবাসছি। এখনো বলি FM এ, আমি এখনো বলি ওর বাচ্চাদের সাথে আমার কোনো রাগ নাই, ইভেন কারণ ওরা তো কোনো কিছুই জানে না, বরং ওদের জীবনের কপাল খারাপ যে ওদের বাপ এরকম কাজ করে। ওর বাপে করছে, পোলাপানের সাথে তো আমার কোনো রাগ নাই, বিকজ ওরা তো ভালো মানুষ। তো শান্তা, এখন আপনার জীবন থেকে আপনি কি শিখলেন, আর আপনার মতো যারা আজকে শুনতেছে তাদেরকে আপনি কি বলতে চান? অডিয়েন্সের একটা কথা বলতে চাই, মানুষের মিষ্টি মিষ্টি কথাতে যাতে 1 নাম্বার না ভুলে, আর ইমপ্রেস হওয়ার আগে কারো যদি ভালোবাসে অবশ্যই জাস্টিফাই করে তার ক্যারেক্টারটা কেমন। খারাপ হোক, ক্যারেক্টার খারাপ হইলেও মানুষ একসময় ভালো হয়, কিন্তু যারা পাল্টিবাজ, ধাপ্পাবাজ, কোরআন ধইরা, মসজিদ ছুঁয়া মিথ্যা কথা বলে, এসব থেকে দূরে থাকে। কথায় কথা যারা কসম কাটে এদের ইগনোর করে। আর একটা জিনিস কি, যারা বিপদে থাকে না, এখন তো আমি প্রমাণটা পাইলাম, আমি তার সব বিপদে ছিলাম, আজকে আমি খারাপ হয়ে গেছি, তানিয়া ভালো হয়ে গেছে, তাহলে তো তানিয়া কালকে খারাপ হবে, পরশুদিন মুনিয়ার পিছে ভাগবো। এটা কোনো ব্যাপারই না। তো এইসব মানুষ থেকে ও আমার ছাড়তেছে সেটা বড় কথা না, আজকে কষ্টটা এইখানেই, আমারে ও ছাড়তেছে কি কারণে, আজকে তানিয়ার জন্য বলবো না বা সাথীর জন্য, নিজের সাথে আমারে ছাড়তেছে, কারণ আমারে দিয়ে 7 বছর অনেক হয়েছে, আর ভালো লাগতেছে না তার, এখন ফেড আপ হয়ে গেছে, এখন আমার তো আর আগের মতো টাকা নাই, ঠিক আছে, আগের মতো তো ও আমার অনেক ইনসাল্ট করছে, ঠিক আছে, আর আমার কাছে যে ডকুমেন্ট আছে আমি ওরা জেলের ভাত খাওয়ানো, ওটা কোনো ব্যাপার না, এটা কোনো একটা মেয়ের লেখা কোনো ব্যাপার না, কিন্তু আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি চাইছি তারে ভালো করতে, তা তো পারি নাই, জোর করে কোনো কিছু হয় না, এটা তো আমি রিয়েলাইজ করছি, কারণ আমি তো ওর লাইফে জোর করে ঢুকি নাই, আমি তো তারে ভালোবাসি একলা। আমি আজকে ভুল করছি, অডিয়েন্স সবাই শুনতেছেন, মানুষ বলতেই ভুল করে না, আমি ভুল করছি, আই অ্যাকসেপ্ট, বাট আমার সাথে যেগুলো হয়েছে এটাও করলাম একটা অন্যায়, এটা চরম অন্যায়। শোনেন, কারো ঘরে শুনেন, আমি যদি কারো বোন হইতাম বা কারো মেয়ে হইতাম, আমার নিয়ে নেগেটিভ কথা বলার আগে একটু ফিল করেন, আমি যদি কারো মেয়ে হইতাম বা কারো সন্তান হইতাম, আজকে তো আমার খারাপ বলতেন না কেউ, মানে পজিটিভলি নিতেন। আজকে আমার লাইফটা একটা মানুষ বিনা কারণে শেষ করে দিছে, আর উল্টা আমার নামে অনেক খারাপ খারাপ বলতেছে। আজকে 15টা দিন আমার কেমন যেতেছে, আমি একটুও কান্দিনি, আমি সবসময় বলছি আল্লাহ আমার চোখে আর ওর জন্য পানি ফালাও না। আজকে আমি নিজের প্রতি নিজের লজ্জায় আমি পানিটা ফালাইতেছি।
ঘৃণা হইতেছে নিজের প্রতি নিজের। আমরা বুঝতে পারছি আপনি কে ধৈর্য লাভ করছি এবং জীবনে আপনি সামনের দিকে এগিয়ে যান। আমি বলবো যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আপনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যেন আর কখনো আপনার দ্বারা কোনো ভুল না হয় সেভাবে এগিয়ে চলুন। এবং আমি জানি যতটুকু যে আপনার বাবা অসুস্থ, তো এই মুহূর্তে তার দিকে আপনার মনে হয় বেশি সময় দেওয়া উচিত। আমি ওখানে ওটার জন্যই আমি ব্যস্ত। তো আপনার পরিবার কে, আপনার আরো 2টো বোন আছে আপনি বলেছেন, সো তাদের প্রতি আপনার অনেক দায়িত্ব রয়ে গেছে। সো এই সমস্ত বিষয়গুলোতে আপনার মনে হয় আপনার আরো বেশি মনোযোগ দেওয়া উচিত, কারণ জীবনে যেই রকমের অভিজ্ঞতা আপনার হয়েছে এই অভিজ্ঞতাটা আসলে কোনোটাই সুখকর নয়। তো এর জন্য যেই দায়ী হোক, আমরা তো প্রথম থেকেই বলি যে আমাদের অনুষ্ঠানটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে লোকে তার কথা বলবে। তো আপনি আজকে যে কথাগুলো বলেছেন তার সামারিটা হচ্ছে, প্রথমত আপনি ভুল করেছেন, দ্বিতীয়ত এই ভুলের সুযোগটা একজন নিয়েছে, দুটো মানুষই। তো যিনি সুযোগ নিয়েছে তিনি তো একজন ক্রিমিনাল, আর যিনি ভুল করেছেন তিনি, যদি সহজ ভাষায় বলি, যে অনেক বোকামি করেছেন আপনি। তো এই বোকামিগুলোর গল্পগুলো এখানে উঠে আসে যেন আর কেউ সেম টাইপের ভুলগুলো না করে। আমার মনে হয় আজকে যারা আপনার ঘটনা শুনেছেন, কে কি কমেন্টস করলো, কে কি SMS করলো, সেটা কোনো বিষয় না। এই গল্পটা শুনে যদি আপনার মতো হাজারো শান্তারা সাবধান হয়, কিংবা আপনার হাজবেন্ডের মতো যে সমস্ত লোকেরা আছে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের মধ্যে যদি খানিকটা হলে মানবিকতা ফিরে আসে যে এইগুলো করা উচিত নয়। এই যে মেয়েটা অঝোর ধারায় কান্না করছে, এই কান্নাটা আসলে কারোর জন্যই কাম্য নয়। পৃথিবীতে প্রত্যেকটা পরিবারে যখন একটা শিশুর জন্ম হয় তখন বাবা মা অনেক স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে। নিশ্চয়ই এই মেয়েটির মা বাবাও তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, তার একটি ভালো ঘরে বিয়ে হবে, সে একটি সুন্দর জীবন যাপন করবে, তার একটা সুন্দর লাইফ হবে। কিন্তু সেখানে আজকে আমার এই সামনে বসে থাকা 27 বছরের এই যুবতী তার লাইফের যে স্টোরি আমাদেরকে শোনালো এবং এই যে পরিণতির কথা শুনলো, সেটা আমরা আসলে কেউ চাই না আমাদের পরিবারের, আমাদের আশেপাশে কারো ঘটুক। এবং এই কারণে আমি আমার অনুষ্ঠানে এই অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ধন্যবাদ শান্তা এখানে আসার জন্য, কষ্ট করে। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি আপনি এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং জীবনটাকে নতুন করে সাজিয়ে নেবেন। থ্যাংক ইউ। আপনারও অনেক ধন্যবাদ। আর আমি সবার কাছে, জানি না আমি আমার জীবনের গল্পটা কতটুকু বলতে পারছি সবার কাছে, তারপরও আমার এই ঘটনা শুনে যদি কারো এই পরকীয়ার মধ্যে যদি কেউ থাকেন, দয়া করে এর মধ্যে থেকে রিমুভ হন, তাড়াতাড়ি হন, নাহলে লাইফটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনার লাইফ আপনি কিভাবে সংশোধন করবেন বা ভালো রাখবেন এটা আপনার দায়িত্ব। নিজের থেকে অন্যজনের বেশি আর ভালোবাসবেন না। যে বোকামিটা আমি করছি, নেক্সট টাইম আপনারা কেউ করবেন না। কথা হলো।